আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধু। আজকে আমাদের হচ্ছে কত নাম্বার ক্লাস? 4 নাম্বার ক্লাস। আমাদের কথা ছিল যে পরিবেশ রসায়নটা আমরা 4 ক্লাসে শেষ করব, কিন্তু 4 ক্লাসে শেষ হবে না, 5 নাম্বার ক্লাসটা লাগবে। আর 5 নাম্বার ক্লাসে আমরা বেসিক্যালি ডিটেইল গ্রাফ দেখে নিব। যে গ্রাফগুলো শুধুমাত্র যে এই অধ্যায়ের গ্রাফ দেখবো তা না, মানে ওভারঅল পুরা কেমিস্ট্রির গ্রাফ দেখবা। যারা একটু চালু চালাক তারা ওই গ্রাফের আইডিয়া থেকে আসলে ফিজিক্সের গ্রাফও আঁকতে পারবা আর কি, আশা করা যায়। ওকে চলো, সো আজকে এই জিনিসগুলো দেখতে হবে। গ্যাসের মোট গতিশক্তি, যেটাকে আমরা ইকে দিয়ে লিখি। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনা করতে হবে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আর শব্দটা হচ্ছে এরকম, ভ্যান আলাদা, ডার আলাদা, ওয়ালস আলাদা। আমাদের বইতে ভ্যান্ডার একসাথে লেখে, ওয়ালস আলাদা লেখে, বোকার মতো। মানে জীবনে কোনোদিন মানে সঠিক নামটা দেখে নাই বলে মনে হয় আমার কাছে। ব্যাপন নিয়ে কথা বলতে হবে। চিরন্তন গ্যাস, মানে চিরন্তন গ্যাস বলে তো আসলে কেউ এখন আর নাই, কিন্তু আগে এটাকে চিরন্তন গ্যাস বলা হইতো। ওইখান থেকে আমরা সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপের আইডিয়া কীভাবে পাই সেগুলো নিয়ে কথাবার্তা। আর গ্যাস তরলীকরণ, আমরা গ্যাস তরলীকরণ করি যেন কোন কনসেপ্টের উপরে ভিত্তি করে, মনে আছে আপনাদের? জুল থমসন ইফেক্ট। সো জুল থমসন ইফেক্টও দেখতে হবে। হ্যাঁ চলো, তো গ্যাসের গতিশক্তি বের করে কি দিয়ে? 3/2 এনআরটি। এটা হচ্ছে কিন্তু গ্যাসের মোট গতিশক্তি, টোটাল কাইনেটিক এনার্জি। সো টোটাল কাইনেটিক এনার্জি বলতে কি বোঝায়? একটা গ্যাসের পাত্রে যতগুলো গ্যাসের অণু আছে, প্রত্যেকের কি বেগ একই হয় নাকি আলাদা আলাদা হয় বলেন তো? আবারও বলতেছি, গতদিন ক্লাসে বলছিলাম, একইও হয় না আলাদাও হয় না। কারো কারো একই হয়, কারো কারো আলাদা হয়। কিছু বোঝো নাই? তোমাদের সবার উচ্চতা কি আলাদা? কারো তো হ্যাঁ, সেটাই। তাহলে ব্যাপারটা ওই রকমই আর কি, কারো কারো তো একই হয়ে যাবে। তো ব্যাপারটা ওই রকম। এখন দেখো, প্রত্যেকটা অণুর যেহেতু বেগ আলাদা, আবার কারো একই আছে, তাহলে প্রত্যেকেরই মোটামুটি বলা যায় কারো কারোর সাথে গতিশক্তি মিলে যাবে, কারোটা আলাদা থাকবে। সো টোটালি যদি তোমার কাছে এন মোল গ্যাস থাকে, তাহলে তার গতিশক্তি হচ্ছে 3/2 এনআরটি, ঠিক আছে? যেখানে এন হচ্ছে মোল নাম্বার। আর এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যে আর আছে, এই আর এর মানটা অবশ্যই ব্যবহার করতে হবে। কত বলেন তো আমাকে একটু? এটা কিন্তু 8.314, কারণ তুমি শক্তি ব্যবহার হ্যাঁ শক্তি বাইর করতেছো। শক্তি বাইর করতে গেলে তোমার এটা অবশ্যই জুল এককে বসাইতে হবে, জুল পার মোল পার কেলভিনে। সো এটা নিয়ে আর কথাবার্তা নাই, চলো অঙ্ক করি। এত তাপমাত্রায় 1 মোল, ও আচ্ছা, এখান থেকে কিন্তু আরেকটা জিনিস বলা যায়, এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ইকে সমানুপাতিক কিন্তু বড় হাতের টি। এটা কি খেয়াল করতেছো? 3/2 এনআর। এন মানে তো বুঝছো কতখানি গ্যাস আছে। তো গ্যাস যদি একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য কিন্তু ওই গ্যাসের গতিশক্তিটা তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক। এটা এমসিকিউর জন্য খুব কাজে লাগবে, মনে রেখো। আচ্ছা, তো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করো। সহজ তো। 3/2 ইন্টু 1 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার কত? 17, মানে হচ্ছে 300 কেলভিন। এই তো হয়ে গেল। বুঝিয়েছো সবাই? সহজ। 1 মোল বলছে, এই জন্য 1। আচ্ছা, এরপরে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম অণু অক্সিজেন গ্যাসের গতিশক্তি বের করো। আমাকে একটু বলেন তো, এই যে 1 গ্রাম অণু বলছে, এর কথার মানে কি? গ্রাম অণু, গ্রাম অণু একটা টার্ম, এর মানে হচ্ছে মোল অণু। সো এটার মানে কিন্তু 1 মোল বুঝাইছে। তাহলে এটার আনসার কি হবে? একটু আগে যেটা করেছি ওইটাই হবে, নতুন কিছু না। তাপমাত্রা একই আছে না, তাপমাত্রা একই নাই। তাহলে এখানে জাস্ট 300 জায়গায় কী হয়ে যাবে? 310। দ্যাটস ইট। বুঝতে পারছো সবাই নাকি? আচ্ছা, তারপরের অঙ্কে যাচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা যদি অক্সিজেন গ্যাসের অণু থাকে, একটি গ্যাসীয় অক্সিজেন অণু, তাহলে এবার কি হবে? চেঞ্জ আসবে কোথায় বলেন? আমাদের মূল সূত্রটা কি ছিল? 3/2 এনআরটি। ও 27এই তো 300 হয়, সরি, আমি তো কি ভুলভাল করতেছি। আচ্ছা ব্যাপার না, 300 আর আগেরটা তাহলে 290 হবে। আমি এইখানে ভুল করছি আর কি। ঠিক আছে না? এবার 290, ঠিক আছে, বুঝছিস? আচ্ছা, এবার বলেন এটারে কি করা যায়। বলছে একটা গ্যাসীয় অক্সিজেন অণুর, একটা অণুর হইলে কি হবে বলো? এটা হচ্ছে এখন সূত্র অ্যাপ্লাই করতে হবে, n/na। মোল সংখ্যা বের করার একটা সূত্র শিখছিলাম, বড় হাতের n ডিভাইডেড বাই na। সো বড় হাতের nটা হচ্ছে অণুর সংখ্যা, আর ডিভাইডেড বাই হচ্ছে na। সহজ জিনিস। এগুলো এমসিকিউর জন্য ছোট ছোট প্রশ্ন। 298 কেলভিন তাপমাত্রায় 100টা সালফার ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি কত? এই যে একটা নতুন শব্দ বলছে গড়।
গড় বলুক আর মোট বলুক একই কথাই আমরা বাইর করি আর কি আলটিমেটলি, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে আমাদের আবারও সেই ইকে ইকুয়াল টু 3/2, এন এর মান হবে কত 100 ডিভাইডেড বাই কত অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা মোল সংখ্যা বের হইলো, আর এর মান হচ্ছে 8.314, আর টেম্পারেচার কত 298 কেলভিন, মানে জানি কত, ও ওইটা তো 298ই হবে। এই তো শেষ। তারপরে একটা কার্বন ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি কত, পারবেন আপনারা? আমার আর করতে হবে? ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিমোল হিলিয়াম, প্রতিমোল মানে 1 মোল হিলিয়াম আর জেননের মোট গতিশক্তির পার্থক্য কত বলো দেখি। বিগ ফ্যাট 0। কারণ বুঝছো তো, টেম্পারেচার যেহেতু একই, 1 মোল দুইটারই আছে, তার মানে তোমার হিলিয়াম হোক, জেনন হোক, হাইড্রোজেন হোক, নাইট্রোজেন হোক, যে কোনো গ্যাসেরই গতিশক্তি একই হবে, সো পার্থক্য হবে 0। আচ্ছা, তারপরে কি প্রশ্ন করছে, দুইটা গ্যাসের গড় গতিশক্তি সমান হবে যদি, এটা কোন একটা বোর্ডে আসা প্রশ্ন, এগুলো লেখে নাই বলো দে। আচ্ছা, দুইটা গ্যাসের, হ্যাঁ চাপ টাপের কোনো কাহিনী না, কাহিনী হচ্ছে তাপমাত্রার। তারপরে পাশের চিত্রে ক্লোরিন গ্যাসের গতিশক্তি কত, ক্লোরিন গ্যাসের গতিশক্তি কত কি দেওয়া আছে, 10 গ্রাম এত তাপমাত্রায় ক্লোরিন গ্যাস আছে, পারা যাবে? বলো কেমনে করা যায়। 3/2 10 ভাগ হচ্ছে 71 ইন্টু আর এর মান কত লিখবো 8.314, টেম্পারেচার কত লিখবো 20 ডিগ্রি সেলসিয়াস, মানে জানি কত 293 কেলভিন। 95 কেটা কইল অঙ্কন। এইটা কি বাস্তব গ্যাস নিয়ে কথা বলতে হবে, তো বাস্তব গ্যাস কারা বাবা, যারা এই যে পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলবে না তারাই হচ্ছে বাস্তব গ্যাস। এখন এইটা মেনে চলে না, এই কথাটাই অনেকে বোঝে না যে এর মানে কি। এর মানে হইতেছে রে বাবা, তোর কাছে একটা গ্যাস আছে, গ্যাসের একটা আয়তন থাকবে, ধরে নিলাম সেই আয়তনটা হচ্ছে ভি, গ্যাসটার টেম্পারেচার টি, গ্যাসের চাপ হচ্ছে পি, এবং ভিতরে ধরো এন মোল গ্যাস আছে। তাহলে এই গ্যাসটার বাস্তবে যদি তুমি চাপ পরিমাপ করো, ব্যারোমিটার দিয়ে করা যায়, এই যে আমাদের কাছে আছে, এটা দিয়ে তুমি যদি প্রেশার ক্যালকুলেট করো, নিয়ে বসাই দিবা এইখানে, আয়তনটা তো বাস্তবে মাপা যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে, তুমি আয়তনটা এখানে বসাই দিবা। ধরো ভিতরে আছে আমি জানি মিথেন গ্যাস, তাহলে মিথেনের ভর বাইর করলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো। এখন পি, এই বেটা মাইক এত কাছে নিয়ে একটা ফু দেয়, কি একটা অবস্থা। প্রেশার, ভলিউম, মোল নাম্বার তিনটাই যদি আমি বসাই দিই, আর এর মান মুখস্থ আছে, তাহলে টি এর মানটা বের করা যাবে। টি এর মান এখান থেকে বের করবো, আর বাস্তবে এখানে একটা থার্মোমিটার ধরে দেখবো, দেখা যায় যেটা যে এই বাস্তবে হিসাব করে, বাস্তবে বের করা মান আর হিসাব করে বের করা মান এই দুটো সমান হয় না। এই জন্য আমরা কথাটা বলি যে এই সূত্রটা বাস্তব গ্যাসগুলো মেনে চলে না। আপনারা কি বুঝছেন? এখন মেনে যেহেতু চলে না, তখন ম্যাথমেটিশিয়ানরা কেমিস্টদের, ফিজিসিস্টদের একটা বুদ্ধি দিল যে ধরে নাও এখানে একটা কনস্ট্যান্ট মিসিং ছিল, সেই কনস্ট্যান্টটাকে তার নাম দিচ্ছে হচ্ছে জেড। জেড যেটাকে, হ্যাঁ এই জেডের নাম আমরা দিছি হচ্ছে পেষণ গুণাঙ্ক, বাংলায় অনেকগুলো নাম দেয়, পেষণ গুণাঙ্ক, পেষণ মানে বুঝো তো পিষে ফেলা, চাপ দেওয়া, পেষণ গুণাঙ্ক, বা এটার আর একটা নাম যেন কি, সংকোচনশীলতা গুণাঙ্ক। এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলে, যার যেটা মনে চাবে। বাংলাদেশে কোনো বাপ মানাই বিজ্ঞানের, বিজ্ঞান এতিম, ওরে যার যা মন চায় সে সেভাবেই বলে আর কি। মানে বিজ্ঞানের যে একটা রূপরেখা আছে, যে একটা ফ্রেমওয়ার্ক আছে, কেউ মানে না আর কি। ওকে, সো সংকোচনশীলতা গুণাঙ্ক বলে, ধরে নিছি আমরা এটা সে মিসিং কনস্ট্যান্টটা। সো জেডের ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়। জেডকে আমরা বলতে পারি হচ্ছে প্রথমত, এটা হচ্ছে পিভি বাই কি বলুন তো, এনআরটি। আরটি বলতে এনআরটি আর কি। তো কখনো যদি এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো যে মোল সংখ্যা দেয় নাই, তাহলে মোল সংখ্যা 1 ধরে নিতে হয় আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে জেডের আসলে নামটা হচ্ছে বিচ্যুতি, জেডের নাম আসলে বিচ্যুতি, যে ওই গ্যাসটা, বিচ্যুতি বানান কিভাবে, এই তো হইছে, ওই গ্যাসটা আদর্শ আচরণ থেকে কি পরিমাণে বিচ্যুত হচ্ছে। তবে কি পরিমাণে যে আসলে বিচ্যুত হচ্ছে এটা বোঝার জন্য জেডের মানটা যথেষ্ট না, আমরা যে রাশিটা নিয়ে কাজ করব তার নাম হচ্ছে 1 মাইনাস জেড। 1 মাইনাস জেডটাকে বলে বিচ্যুতির মাত্রা। আচ্ছা, সো এখন আসো, এই বিচ্যুতি সমীকরণটা আমি দেখায় ফেলাইছি, তাও একটু বলে দেই। জেড হচ্ছে বিচ্যুতি, ওই সমীকরণে জেড হচ্ছে বিচ্যুতি, আর 1 মাইনাস জেডটা হচ্ছে আমাদের বিচ্যুতির মাত্রা। আচ্ছা, তারপরে কি আছে,
সো এই জেডকে এই যে সংকোচনশীলতা গুণাঙ্ক পেষণ গুণাঙ্ক বলে আর কি। জেডের ফর্মাল ডেফিনেশন হচ্ছে এইটা এখন যেটা লেখা আছে, ভি বাই ভি নট। এখন ভি বলতে কি, ভি হচ্ছে যে কোনো একটা গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের আয়তন। ভি নটটা কি আমাকে একটু বলেন তো? একই তাপমাত্রা ও চাপে সমমোল, একই মোল সংখ্যার নিতে হবে। ওইটা যদি 5 মোল না, এটাও 5 মোল নিবা। সমমোল আদর্শ গ্যাসের আয়তন। অর্থাৎ এই জেডটাকে বলা যায় আদর্শ গ্যাসের তুলনায়, যেটা নিচে থাকবে তার সাপেক্ষে আমরা তুলনা করি আর কি। আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসটা কত গুণ বেশি আয়তন দখল করে বা কত গুণ কম আয়তন দখল করে, সেই জিনিসটাই হচ্ছে ওই গ্যাসের বিচ্যুতির পরিমাণ জেড। এখন কয়েকটা কেস হইতে পারে। যদি তোমার ভি গ্রেটার দ্যান ভি নট হয় তাহলে এক ধরনের ঘটনা, যদি ভি লেস দ্যান ভি নট হয় তাহলে আর এক ধরনের ঘটনা, আর ভি যদি ইকুয়াল টু ভি নট হয় তাহলে আর এক ঘটনা। ভি যখন ইকুয়াল টু ভি নট হবে ওইটাকে আমরা কি বলবো বলেন তো? ওইটাকেই তখন বলে আদর্শ গ্যাস, যে ওই গ্যাসটা আদর্শ আচরণ করতেছে। এবং তখন জেড এর মান কত আসবে বুঝছো তো? 1 আসবে। যদি এই সিচুয়েশন হয় তখন বলো জেড এর মান কেমন আসবে? ভি লেস দ্যান ভি নট, তাহলে জেড লেস দ্যান কত আসবে? 1 আসবে না? এই যে দেখো। আর এই সময় আসবে আমাদের জেড গ্রেটার দ্যান 1। এখন বলো তো ভি গ্রেটার দ্যান ভি নট এর মানে কি? গ্যাসটাকে কি ঠাসা দিলে বেশি সংকুচিত হয়ে যায় নাকি কম সংকুচিত হয় বলেন তো? কম সংকুচিত হয়। সে সংকুচিত হইতে চাচ্ছে না বলেই তার আয়তনটা আদর্শ হচ্ছে অনেক ফুলে আছে, অনেক বড় হয়ে আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা হবে, এটাকে আমরা বলবো হচ্ছে কম সংকোচনশীল। আচ্ছা, কম সংকোচনশীল গ্যাস, তাহলে এটাকে ডেফিনেটলি বলবো আমরা কি বলেন তো? বেশি সংকোচনশীল বা অধিক সংকোচনশীল গ্যাস। এখন বলো আমাকে, যে গ্যাসটা কম সংকোচনশীল তাকে কি তরলীকরণ সহজ হবে নাকি কঠিন হবে বলেন? তরলীকরণ কষ্টসাধ্য। আর এটার ক্ষেত্রে বলবো তরলীকরণ সহজ। আশা করি বুঝিছো। আর এটার তো তরলীকরণ আদর্শ গ্যাসের যা, ওরও তাই। সো এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে, একটু খেয়াল করো। আচ্ছা, কি গ্যাস? রাফ? কোনটা? কম সংকোচনশীল? আমি এই নাম কোনোদিন বলি নাই রাফ গ্যাস, নট দ্যাট আই রিমেম্বার। কোন স্যার? আচ্ছা, না কলেজের স্যাররা বলতে পারে, কলেজের স্যাররা খুব ভালো। আসো, এখন ঘটনা আমি জানি না ওটা কেন রাফ গ্যাস বলছে। রাফ মানে কি বুঝাইছে বুঝছো কিনা আমি জানি না, মানে দ্যাট ইজ টাফার টু কম্প্রেস, হ্যাঁ, হার্ডার গ্যাস। ওকে, এই যে কথাগুলো আমি ওইখানে বলছি সেটা এখানে লেখা আছে। একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা এখানে থেকে দেখে নাও। এই যে যেসব গ্যাসের ভি গ্রেটার দ্যান ভি নট হবে তাদের ক্ষেত্রে জেড যে গ্রেটার দ্যান 1 হবে, তারা এই যে দেখো কম সংকোচনশীল, ঠাসা দিলেও ছোট হচ্ছে না। এবং তাদের ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট গ্যাস। আর এই যে লেস দ্যান 1 হইলে তাকে বলে ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট গ্যাস। জেড এর ভ্যালু 1-এর চেয়ে ছোট বলে বলা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি, আর ওটা জেড এর মান 1-এর চেয়ে বড় বলে ধনাত্মক বিচ্যুতি বলে আর কি, আর কিছু না। আচ্ছা, তাহলে এবার কি আছে, অঙ্ক করতে হবে। এটা কি? এত তাপমাত্রায় এত চাপে এত মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন এত লিটার, এ তাপমাত্রা ও চাপে গ্যাসটির আদর্শ আচরণ থেকে বিচ্যুতি নির্ণয় করো। তাহলে কি করবেন বলেন তো? বিচ্যুতি বের করতে বলছে, তার মানে কি জেড। তাহলে পিভি ইকুয়াল টু জেড এন আর টি নিজেরা করবেন, জেড এর মান বের করবা, যেটা আসবে ওইটাই আনসার। বুঝেছো? তারপরে কি বলেছে? এত তাপমাত্রা এত চাপে এত মোল গ্যাসের আয়তন এত লিটার তাপমাত্রা। ও, এই অঙ্ক আর এই অঙ্ক ডিফারেন্সটা কি? বিচ্যুতির মাত্রা বের করতে বলছে। তাহলে বিচ্যুতির মাত্রা মানে কি? 1 মাইনাস জেড। জেড বের করে 1 থেকে বাদ দিলেই শেষ। এটা কি? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা ডেরিভেশন এখন আর দেখাইতেছি না, একাডেমিক হলে দেখাইতাম অনেক সময় নিয়ে।
ইকুয়েশনটা তো এটা আমরা জানি। সো এটার ঘটনাটা কি আসলে দেখো, মূল ইকুয়েশন আমাদের কি ছিল, পিভি ইকুয়াল টু এনআরটি। সেই সমীকরণে দুইটা ত্রুটি ছিল, সেই ত্রুটি দুইটা কি কি জানো ছিল? একটা হচ্ছে চাপ, কি লেখে এগুলা, একটা হচ্ছে চাপ ত্রুটি আর একটা হচ্ছে আয়তন ত্রুটি। সো ওইটার জন্য তোমরা খেয়াল করতেছো কারেকশনও করছে কিন্তু দুইটা জায়গায়, পি এর জায়গায় বসাইছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি এর জায়গায় বসাইছে ভি মাইনাস এন বি। সো দ্যাট ইজ টু কারেকশনস। এখন এই বলো, এটা কি শুধু এভাবে তো ভেবে দেখিনি। আবার একটু বলো, জেড এর মান কি? নট নেসেসারিলি, আই ডোন্ট থিঙ্ক সো, নো। ওই প্রমাণ তুমি কোথায় পাইছো যে জেড এর মান লেস দ্যান 1 ধরা হয়েছিল? নো 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 ব্রো, ভুল কথা, মানতে পারতেছি না। আমাকে একটু দেখাও যে মানে কোন জায়গায় পাইছো, কোনো বইতে বা কোনো সোর্সে আর কি, একটু দেখাও। ওকে, এবার আসো বন্ধু, মানে ইউনিভার্সালি যে কোনো গ্যাসের জন্য এটা হওয়ার কথা আর কি, মানে এর ব্যতিক্রম হওয়ার কথা না। কারণ ব্যতিক্রম হইলে আমরা অন্তত থার্মাল ইঞ্জিনিয়ারিং যখন পড়ছি তখন তো দেখার কথা, তখন তো আমরা এই ইকুয়েশনই ব্যবহার করছি, মানে ওইখানে তো কোনো ব্যতিক্রম করি নাই। না না, তারপরেও তুই যেহেতু দেখছিস কোনো না কোনো জায়গায় আমাকে একটু দেখাইস আর কি। ভাই আসলেই শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, ইউটিউবে দেখছিলা? হইতে পারে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, যাই হোক আমাকে দেখায় আর কি। আচ্ছা, কোথায় যেন আছি, ভুলে গেছি কি বলতেছিলাম। ও, তো এখন এটা এই যে ইকুয়েশনের কারেকশনটা আমরা করছি, করতে যে দুইটা কনস্ট্যান্ট লাগছে আমাদের, একটা হচ্ছে ছোট হাতের এ, একটা হচ্ছে ছোট হাতের বি। এই ছোট হাতের এটাকে আমরা কি বলবো তাইলে? ওটা যেহেতু চাপকে সংশোধন করার জন্য নিয়ে আসছিলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? চাপ সংশোধন ধ্রুবক, বুঝছেন? চাপ সংশোধন ধ্রুবক। আর এটাকে আমরা বলবো হচ্ছে কি জানো? আয়তন সংশোধন ধ্রুবক। এখন ঘটনা হইতেছে বন্ধু, এই রাশি দুইটা নিয়ে বহুত রকমের গ্যাঞ্জাম আছে। কোনো কোনো বইতে বলছে এই এ আর বি দুইটাই হচ্ছে ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট, কোনো বইতে বলছে শুধুমাত্র এটা ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট, এরকম আবল তাবল করছে। আসলে এখানে শুধুমাত্র এটাকে বলে ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট, এটা হচ্ছে সত্যি কথা। ওই ভ্যান্ডারওয়ালস আমার কাছ থেকে আইডিয়াগুলো শিখছিল, এই জন্য আমার নাম অনুযায়ী এতে আরিফ, এই জন্য ছোট হাতের এ দেয়, বুঝছো? এটা একটু মনে রেখে হবে আর কি, আর বিতে কিছু না। এখন আসো বন্ধুরা, আর একটু কিছু কথাবার্তা ওই যে এগুলাই বলছি আর কি। এই যে এটাকেই বলা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ধ্রুবক, বিটাকে বলে না কিন্তু। এখন বি এর আর একটা ভালো পরিচয় হচ্ছে এটা, প্রতিমোল গ্যাসের কার্যকর আয়তন। প্রতিমোল গ্যাসের কার্যকর আয়তন, কার্যকর আয়তন মানে কি? মানে হচ্ছে এই যে একটা গ্যাসের পাত্র, তো এর মধ্যে ধরো আমার কতগুলা গ্যাসের অণু আছে, এইটা একটা গ্যাসের অণু, এইটা একটা গ্যাসের অণুগুলা তো গায়ে গায়ে ঠাসানো থাকে না, যথেষ্ট ফাঁকা ফাঁকা থাকে। এখন যথেষ্ট ফাঁকা ফাঁকা বলতে গ্যাসের গতিতত্ত্ব ধরছিল অনেক ফাঁকা ফাঁকা, এইটা আবার না। তো এখন তাহলে এই প্রত্যেকটা অণুর একটা নির্দিষ্ট আয়তন আছে না? একটা নির্দিষ্ট আয়তন আছে। তাহলে একটা অণুর যে নির্দিষ্ট আয়তন, এক মোল অণুর তো নির্দিষ্ট আয়তন আমি বের করতে পারবো যে আসলে ওর আয়তনটা কত। ওই আয়তনের চেয়েও আরেকটু বেশি জায়গা সে দখল করে। কেন দখল করে? কারণটা হচ্ছে ওর চারিদিকে একটা নির্দিষ্ট প্রভাব বলয়ের ভিতরে সে কাউকে ঢুকতে দেয় না, এইটুকু জায়গা সে ব্লক করে রাখে। আমার কথা কি বুঝতেছো বন্ধুরা? ও একটু বড় জায়গা সে নিজের জন্য জমা করে রাখে, ওইটুকু আয়তনকে আমরা বলবো একটা অণুর কার্যকর আয়তন, ইফেক্টিভ ভলিউম। তাহলে একটা অণুর যদি ইফেক্টিভ ভলিউম আমি জানি, তাহলে এক মোল অণুর তো ইফেক্টিভ ভলিউম জানবো, বাংলায় বলা হচ্ছে এক মোল অণুর কার্যকর আয়তন। সো সেইটাই হচ্ছে এটা ছোট হাতের বিটা। এক মোল অণুর কার্যকর আয়তন যদি ছোট হাতের বি হয়, তাহলে তুমি কত মোল গ্যাস নিয়ে কাজ করতেছো? এন মোল গ্যাস, তাহলে এন মোল গ্যাসের কার্যকর আয়তন হবে হচ্ছে এনবি। বুঝেছো বন্ধুরা? জাস্ট এই পরিচয়গুলো একটু জেনে রাখা দরকার, আর কিছু না আর কি। অ্যাডমিশনের সময় এখান থেকে আরও অনেক মজার মজার জিনিসপত্র আছে, তখন আমি এটার প্রমাণ দেখাবো না, এখন এইচএসসির আগে আর দরকার নেই, একেবারে আগ মুহূর্ত তো। আচ্ছা, এবার আসো এ আর বি এর একক বাইর করবো আমরা। তো এখন এ এর একক যখন বাইর করতে যাব, তখন ছোটোবেলায় ফিজিক্সে শেখা একটা কনসেপ্ট আমরা কাজে লাগাবো,
যে গুণ আর ভাগ যে কাউকে করা যায়, কিন্তু যোগ আর বিয়োগ একই জাতীয় রাশিকে করতে হয়। তাহলে আমাকে একটু বলেন তো, এই যে পুরা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই পুরো রাশিটার একক কি হবে? চাপের এককের সমান হবে নিশ্চয়ই। তাহলে আমরা এখানে কি লিখব? এন স্কোয়ার এ বাই হচ্ছে ভি স্কোয়ার, এটার একক কি হবে? যদি তুমি ইয়াতে করো, কি নাম এটার, লিটার অ্যাটমসফিয়ারে করো, তাহলে এটার একক আসবে হচ্ছে কি বলো তো? অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের এ এর একক থাকবে কি? অ্যাটমসফিয়ার থাকলো, এটার পাশে গুণ হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে লিটার স্কোয়ার। লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার, এটা আসবে কি মোল টু দি পাওয়ার -2। আর এই জিনিসটাকে যদি আমি এসআই পদ্ধতিতে করতাম তাহলে কি হইতো? এই বরিশালের কেটা জানো তোর নাম কি? বিড়াল? পিয়াল ভাইয়া। আচ্ছা, আমি শুনলাম বিড়াল ভাইয়া। ওকে, তাহলে আমাকে এবার বলো ছোট হাতের এ ইকুয়াল টু কি থাকবে? প্যাসকেল থাকলো, এখানে কি আসবে? ভি স্কোয়ার মিটার টু দি পাওয়ার মিটার স্কোয়ার, তাই না? আরে গাধারে, কেন হয়েছে বোঝো নাই? ভলিউম মানেই তো মিটার কিউব ছিল, সেটার আবার স্কোয়ার, মিটার টু দি পাওয়ার 6 ইন্টু মোল টু দি পাওয়ার আসবে হচ্ছে -2। এখন এই জিনিসটাকে নিয়ে অনেক প্যাঁচানো যায়। কি প্যাচ লাগানো যায় দেখো একটু। পিয়াল কোন কলেজ? ওর কলেজ ভুলে গেছে। এইটাকে লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার টু দি পাওয়ার 6 মোল টু দি পাওয়ার -2। পিয়াল, তারপরে আবার কাটাকাটি করো, করলে কি থাকে? মিটার টু দি পাওয়ার 4 থাকে। তুই কোন কলেজ? কলেজের নামই বরিশাল। আচ্ছা, এটাকে আবার কি লেখা যায়? নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি একটা মিটারকে বের করে নিয়ে আসি, তাহলে নিউটন মিটার মানে কি মনে আছে আপনাদের? জুল। তাহলে লেখা যাবে জুল মিটার কিউব মোল টু দি পাওয়ার -2। এটা একবার বইটা আসছিল আর কি, যে এ এর একক কি, অপশনে ছিল এইটা। সো এইটা সচরাচর আমরা দেখি না, সো এটা একটু দেখে রাখো, বা এই এককটাও পরীক্ষা আসতে পারে, এটাও আসতে পারে, যেটা কাজে লাগে আর কি। তাহলে এ এর একক বের করে ফেলছি, এবার বি এর এককের কাজ। তাহলে বলেন এবার আমরা কি করব? একই কনসেপ্ট কাজে লাগাইলে, ছোট হাতের বি এর সাথে আছে এন, এই এন বি পুরো রাশিটার একক কী হবে আমাকে একটু বলো তো? লিটার হবে। তাহলে এটাকে কি বলা যায়? ছোট হাতের বি ইকুয়াল টু হচ্ছে লিটার পার মোল। আর এটাকে যদি তুমি এসআই পদ্ধতিতে করো তাহলে কি আসবে একবারে বলে দাও? ছোট হাতের বি ইকুয়াল টু লিটার পার মিটার কিউব, বোঝা নাই? এবং এইখান থেকে আমরা ওর আসল সংজ্ঞা, সরি মিটার কিউব পার মোল, ভুল করেছি। সো কি বলে, এইখান থেকেও তার ডেফিনেশনটা আবারও কনফার্ম করা যাচ্ছে যে প্রতি মোল, এই যে পার মোল মানে কি? প্রতি মোল, প্রতি মোলের আয়তন, ঠিক আছে? লিটারে মাপো আর মিটার কিউবের মাপো একই কথা আর কি। চলেন একটা অঙ্ক করি, এই বাচ্চা বাচ্চা অঙ্ক, কি আর করব। এত তাপমাত্রা এত লিটার পাত্রে এত মোল হাইড্রোজেন গ্যাস আছে, এই যে মোল সংখ্যা দেওয়া আছে, এই গ্যাসের বাস্তব চাপ গণনা করো। যখনই বলবে বাস্তব চাপ, তার মানে তুমি বুঝবা তোমার এখন চলে যেতে হবে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এবং এইটার জন্যই তোমার কাছে ছোট হাতের এ এর মানও দেওয়া আছে, ছোট হাতের বি এর মানও দেওয়া আছে। মাঝে মধ্যে ফাইজলামি করে, বলে বাস্তব চাপ কিন্তু এ আর বি এর মান দেয় না, তখন কি করবা? ইকুয়েশনের ভিতরে ওই এ আর বি রেখে দিয়ে চলে আসবা। আমার কথা কি বোঝেছো বন্ধুরা? যা আছে যেভাবে আছে রেখে দিয়ে চলে আসবা, কারণ এগুলো মান মুখস্থ করে যাওয়ার জিনিস না আর কি। ওকে, আশা করি পারবা। তারপরে বাস্তব গ্যাস কখন আদর্শ আচরণ করে? এইটা একটা 5 স্টার কোয়েশ্চেন, খুবই সহজ একটা প্রশ্ন, বাট এটা প্রচুর পরীক্ষা আসে, যে বাস্তব গ্যাস কি করলে আদর্শ আচরণ করবে। বলেন কি করলে? নিম্ন চাপ এবং তাপমাত্রায়, নাকি উচ্চ তাপমাত্রা? এটা দিলে কি লাভ হবে? লাভটা যেটা হবে সেটা হচ্ছে, আমি একটা গলা লম্বা পাত্র আঁকি তাহলে ভালো বোঝা যাবে। এই যে এই পাত্রটার ক্ষেত্রে একটু ভাবো যে তোমার কাছে আপাতত এতখানি গ্যাস ছিল, এইটুকু গ্যাস ছিল, আর একটু নিচে নামায় দেই, এই যে এইটুকু গ্যাস ছিল। এখন এই গ্যাসটার উপর থেকে আমি যদি প্রেশার রিলিজ করি, তার মানে কি পিস্টনটাকে উপরে নিচ্ছি। এই পিস্টনটাকে উপরে নিতে থাকলে তখন এই অণুগুলা কী হবে? দূরে দূরে ছড়ায় যাবে। তখন দেখো পুরো পাত্রের তুলনায় গ্যাসের আয়তনটাকে একেবারেই কী হয়ে গেছে বলো তো? নগণ্য হয়ে গেছে। তাহলে গ্যাসের গতিতত্ত্বের যে ত্রুটিটা ছিল সেটা বাস্তবায়িত হওয়া শুরু করছে, মানে ত্রুটিপূর্ণ কথাটাই বাস্তবে পরিণত হয়ে গেছে। তাহলে দিস গ্যাস উইল বিহেভিং আইডিয়াল। আর একটা কথা হচ্ছে,
আমরা ধরে নিছিলাম যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, বাস্তবে তো আছে। তো এখন এই গ্যাসটাকে যখন তুমি তাপ দিবা, তাপ শক্তি দিবা, তখন গ্যাসের অণুগুলার কী হবে, গতিশক্তি বাড়বে। ওই গতিশক্তির কারণে, দৌড়াদৌড়ির কারণে অণুগুলার একজনের আরেকজনের সাথে ভালোবাসার বন্ধনটা তখন কাজ করবে না। কেউ বোঝো নাই? তোমাদের মধ্যে এখন যথেষ্ট ভালোবাসার বন্ধন কাজ করে, যত বড় হবা তত বন্ধন কমে যাবে। একটু আগে 24 ব্যাচের কি বলে, আমার বিভিন্ন আগের যে ব্যাচের স্টুডেন্টরা আছে ওদের গ্রুপে একটা স্ক্রিনশট দিছি, রাজনৈতিক আর কি। তো এখন দিলে ওটা নিয়ে তক্কাতক্কি শুরু হয়েছে। তো পোলাবেন তক্কাতক্কি করবে, এটাই তো শেখার নিয়ম, এটাই তো সামাজিকীকরণ প্রক্রিয়া। ওদের তো এখনই বয়স, ভার্সিটিতে উঠছে। তো এরকম তক্কাতক্কি তো আগেও হইতো, তোমরাও তো আমার গ্রুপে আসো, জানো যে আমি তো এসব তক্কাতক্কি পছন্দ করি, এটা ভালো। এখন ঘটনা হচ্ছে, তক্কাতক্কি করে আগে কোনোদিন এরকম হয় নাই যে এরা একজন আরেকজনের সাথে রাগারাগি করে গ্রুপ লিভ করছে। বাট এখন দেখলাম 2জন না 3জন গ্রুপ লিভ করছে আরেকজন অপোজিট পক্ষকে গালি টালি দিয়ে। কেন জানো? এই যে গতিশক্তি বাড়িয়েছে, কারোর প্রতি কারো ভালোবাসার কাজ করতেছে না। তো ব্যাপারটা এরকম। তো তাহলে এই দুইটা কাজ করলে আমাদের যে কোনো বাস্তব গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করবে আর কি। ওকে, ব্যাপন নিয়ে কথাবার্তা বলতে হবে এবার আমাদের। ব্যাপন মানে কি? গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। কোথা থেকে কোথায় ছড়াবে? খুব ইম্পর্ট্যান্ট কথা, উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে। এখন এটা তো বাস্তব জীবনের একটা জিনিস যেটা ঘটে, আমরা দেখছি। তো এটা নিয়ে আর বেশি কথা বলতেছি না। ও আর ব্যাপন কিন্তু কাদের ক্ষেত্রে ঘটে? কঠিনেও ঘটে, তরলেও ঘটে, গ্যাসেও ঘটে। কঠিনে কিভাবে ঘটে এগুলো বড় হইলে দেখবা। যেমন আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে গেছিলাম তখন আমরা চট্টগ্রাম ড্রাই ডকে দেখছিলাম যে স্যান্ড ব্লাস্টিং বলে একটা ব্যাপার আছে। ওই স্যান্ড ব্লাস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার কঠিন পদার্থেরও ব্যাপন ঘটে আর কি। তো এরকম অনেক উদাহরণ আছে, এখন বলার দরকার নেই, জাস্ট জেনে রাখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আর অনুব্যাপন বা নিঃসরণ আমরা যেটাকে বলি, সেটার ক্ষেত্রে এই কথাটা তোমাদের বইতে খুব জোর দিয়ে বলে যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে যাইতে হবে। সূক্ষ্ম ছিদ্র দিয়ে যাওয়াটা জরুরি না। এই ক্ষেত্রে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উচ্চ চাপের অঞ্চল থেকে কোথায় যাবে? নিম্ন চাপের অঞ্চলে। আগের বার কী ছিল? ব্যাপনে কী ছিল বলেন তো? ওইখানেও কি প্রেশারের ব্যাপার ছিল? আগের বার ব্যাপনে যেটা হয়েছে, সমান চাপের অঞ্চল থেকে সমান চাপের অঞ্চলেই যাবে, তবে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে যাবে। আর এইখানে ঘটনাটা যেটা, উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে যাবে। এই যে টায়ারের ভিতরে হাই প্রেশারে গ্যাস থাকে, ফুটা হয়ে গেলে যে বেরোয় যায়, ওই জিনিস আর কি, বাচ্চা জিনিস। আর এই ক্ষেত্রে হচ্ছে দ্রুততর গতিতে ঘটে, ব্যাপনটা আস্তে ঘটে। এটা একটা একমুখী নির্গমন প্রক্রিয়া, আর ব্যাপন একটা উভমুখী ঘটনা আর কি। সো এই টাইপের ছোটোখাটো কিছু পার্থক্য আছে। এই পার্থক্য তোমাদের এখানে লেখা আছে, দেখো। আর এইগুলো আসলে বলার কিছু নাই আর কি। সাদৃশ্য নিজেরা দেখে নিও, বাচ্চা জিনিস, বাট পরীক্ষা কিন্তু আসে। ব্যাপন হার কাকে বলে? সেটা হচ্ছে নির্দিষ্ট একটা তাপমাত্রায় একক সময়, হার তো আমরা নর্মালি টাইমের রেসপেক্টে বের করি, একক সময়ে যে পরিমাণ গ্যাস ব্যাপিত হয়ে চলে যাবে। এই যে এখানে লেখা আছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস। এখন এই পরিমাণ বলতে আসলে কি বোঝায় বলো তো আমাকে একটু? পরিমাণ বলতে কোনটা? পরিমাণ বলতে তো গ্যাসের ভর হইতে পারে, গ্যাসের আয়তন হইতে পারে, মোল সংখ্যা হইতে পারে, কত কিছু হইতে পারে, তাই না? অনুসংখ্যা হইতে পারে। আমরা কোনটা নিয়ে কাজ করবো বলেন তো? গুড। নিচে থাকবে হচ্ছে প্রয়োজনীয় সময়, ঠিক আছে, যে কতখানি টাইম লাগছে আমার ব্যাপিত হইতে। আর উপরে থাকবে হচ্ছে গ্যাসের আয়তন। নিতে হয় হচ্ছে আয়তন। তাহলে আমরা ব্যাপন হারকে আর দিয়ে কেন লিখি? রেট অফ ডিফিউশন। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে V/T। ওকে। আর এই যে সূক্ষ্ম ছিদ্র টিদ্র এগুলো বলার কারণ হচ্ছে সংখ্যাগুলো তোমাদের বই থেকে কপি করে নিয়ে আসা, তাই সূক্ষ্ম ছিদ্র হওয়াটা জরুরি না। ওকে, গ্রাহামের ব্যাপন সূত্র কি বলছে? যে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসটার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাকে আণবিক ভর দিয়েও বলতে পারি, আবার আমরা এটাকে কি দিয়ে বলতে পারি বলো তো? ঘনত্ব দিয়েও বলতে পারি। কারণ আসলে প্রমাণ করা যায় যে ঘনত্ব আর আণবিক ভর প্রপোর্শনাল। কিভাবে প্রমাণ করে সেই প্রমাণটা একটু দেখে নিই আমরা। তুমি বলবা যেটা, যে ডেনসিটি মানে আমরা কি শিখছিলাম? ভর ভাগ হচ্ছে আয়তন। এখন ধরো উপরে যদি আমরা নেই, আচ্ছা উপরে ভর কোনটা নিতে হবে, কতটুকুর ভর নিতে হবে, এমন কোনো ফিক্সেশন আছে নাকি যে কোনো কিছুরই ভর নেওয়া যায় বলেন তো?
যে কোনো কিছুরই নেওয়া যায়। কথা হচ্ছে তুমি যতটুকুর ভর উপরে নিবা নিচে ওইটুকুরই আয়তনটা নিতে হবে। বুঝোস না আমার কথা বাবা? তাহলে উপরে ধরো আমি 1 মোল গ্যাসের ভর নিলাম, তাহলে নিচে আমার কি নিতে হবে বলেন তো? 1 মোল গ্যাসেরই আয়তন নিতে হবে। তাহলে উপরে আছে হচ্ছে এই যে ভর, আর নিচে আছে হচ্ছে এই যে আমার আয়তন। থাকুক ওইভাবেই আছে। তাহলে এখন দেখো ডি ইকুয়াল টু তাহলে কি বলা যায়, এম, আর নিচে হচ্ছে ভি, তাই না? যেখানে এম মানে 1 মোল গ্যাসের ভর, আর ভি মানে ওই গ্যাসটারই আয়তন নিছি আমরা। এখন নির্দিষ্ট আয়তন নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি বলতে পারি যে ডি সমানুপাতিক হচ্ছে কি থাকে বলেন তো? এম অ্যাট এ কনস্ট্যান্ট ভলিউম। সো ওইটাই আর কি, যে এম এর জায়গায় আমরা ডি লিখতে পারি আর কি, তবে খেয়াল রাখতে হবে একই আয়তন নিয়ে কাজ করা হচ্ছে। তো এখন এই যে গ্রাহামের যে ব্যাপন সূত্র, এই সূত্রের অনেকগুলো ফর্ম আছে, এই ফর্মগুলো শিখতে হবে খুব ভালো করে, যে আসলে কোনটা কখন কিভাবে আসে। আমি একটু এখানে দাগ দিয়ে ফেলি, যে এইটুকুর মধ্যে আমি ওইটার সূত্রের প্রমাণ করব। এইখানে থাকুক এটা, দাঁড়াও, কপি, আরও একটা লাগবে মনে হয়, এই যে হয়ে গেছে, ডিলিট। চলো এবার বলো এটারে প্রমাণ করব কিভাবে। আর সমানুপাতিক শিখছিলাম 1/√m, তাহলে আমাকে একটু বলো, এখানে 1 বসালে এখানে 1 আসবে, তাহলে R1 ডিভাইডেড বাই কত হবে, R2 ইকুয়াল টু কত বলেন, √m2 ডিভাইডেড বাই m1, ঠিক আছে না? তাহলে এখানে 1/2 যদি আমরা লিখি তাহলে উপরে আসবে m2, নিচে আসবে হচ্ছে m1। ডেনসিটি রিলেশন কেমনে প্রমাণ করব, একটু আগে আমরা দেখছিলাম d ইকুয়াল টু হচ্ছে m/v। তাহলে এখন কনস্ট্যান্ট ভলিউম হইলে ডি সমানুপাতিক কী লেখা যায়, এম। তারপরের লাইনে কী লেখা যাবে, বোথ সাইডে আমরা যদি বোরকা পরায় দেই মানে রুট করায় দেই, তাহলে এরকম আসে আর কি। তো এখানে রুট ছিল বলে এখানে রুট, উপরে m2, তাহলে উপরে আসবে d2 আর নিচে আসবে d1। বুঝেছো? সূত্রের প্রমাণ ঠাস পারতে হবে। v/t এটা কেমনে প্রমাণ করা যায়, নিজেরা বুদ্ধি দেন। v/t কীভাবে প্রমাণ করা যায়? আর ইকুয়াল টু আমরা কী শিখছিলাম, v/t না, ব্যাপন হারের সূত্র দিয়ে। তাহলে এখানে যদি 1 বসাই তাহলে এই দুইটাও হবে হচ্ছে 1, তাহলে উপরে ছিল R1, এখানে হবে হচ্ছে v1/t1, এখানে হবে হচ্ছে v2/t2। আচ্ছা, তারপরে এখানে v/v কেমনে প্রমাণ করব, এই জায়গাটাতে আমরা করব কি, টাইম ইকুয়াল করে দিব। তাহলে t1 ইকুয়াল টু t2 যদি হয় তাহলে t1 t2 কাটাকাটি যাবে, উপরে থাকবে v1, নিচে থাকবে v2। এবার এখানে এসে আমরা কি করব বলো তো, এবার আমাদের ভলিউমটা সমান করে দিব, v1 v2 সমান, তাহলে উপরে ডিগবাজি খাওয়া যাবে হচ্ছে t2 আর নিচে আসবে হচ্ছে t1। x এর পরিচয় কি বলেন তো? এটা হচ্ছে ব্যাপন দূরত্ব, অর্থাৎ যত দূর গ্যাসটা ব্যাপিত হয়ে চলে গেছে, দৌড়াইছে গ্যাস যতখানি। এখন কমন সেন্স, ব্যাপন হার যত বেশি হবে ব্যাপন দূরত্ব তত বেশি হবে। তাহলে R1 উপরে থাকলে x1টা উপরে, x2টা নিচে। তবে এইখানে একটা শর্ত আছে, ক্রস সেকশন কনস্ট্যান্ট থাকতে হবে। ক্রস সেকশন মানে বাংলায় কি বলে জানো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে হচ্ছে গ্যাসটা যেখান থেকে দৌড়াচ্ছে, ওই যে টিউবের অঙ্ক করছো না, ওই টিউবের প্রস্থচ্ছেদ সব জায়গায় সমান হইতে হবে। যদি এটা টিউবের মতো না হয়ে যদি আমাদের এখানে একটা চোঙ্গার মতো হইতো, এরকম অঙ্ক আমরা অ্যাডমিশনের সময় করবো ইনশাল্লাহ, চোঙ্গার মতো যদি হয় তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না। বুঝেছো বন্ধু? ক্রস সেকশনটা কনস্ট্যান্ট হইতে হবে আমাদের। ওকে, সো চলেন সূত্রগুলো আমি যেটা হাতে প্রমাণ করছি সেটা আবার এখানে দেখানো আছে। আর এই সূত্র একটাও মুখস্থ করা লাগে না, এগুলো বেসিক্যালি আমি দেখাই দিচ্ছি যে কেমনে মুখে মুখে পারা যায় নিজে থেকে। এবার আমরা যে কোনো কিছু তুলনা করা শিখে ফেলি, আমাদের কাজে লাগবে খুব। কেমিস্ট্রিতে শুধু কাজে লাগবে এই অধ্যায় তা না, এটা আসলে পুরো কেমিস্ট্রিতেই কাজে লাগবে, ইনফ্যাক্ট ফিজিক্সে যেও কাজে লাগে যদি একটু বুদ্ধি থাকে আর কি। মনে রাখতে হবে যার সাপেক্ষে কোনো কিছু তুলনা করা হয় তাকে দিয়ে ড্যাশ করা হয়। বলো তো ড্যাশ কি? বাহ, মাশাআল্লাহ, ভাগ করা হয়। আশা করি তাহলে বুঝছো। যেমন ধরো তোমাদের এক একজনের ভর এক এক রকম, তো আমি যদি তোমাদের মধ্যে সবচেয়ে হ্যাংলা পাতলা ধরে নিলাম আবির, আবিরের সাপেক্ষে মাপতে চাই, তাহলে আবিরকে আমরা আসলে একক ধরে নিই। ওকে এক একক ধরে নিলাম অঙ্কনের ভর হচ্ছে 50 কেজি আর আবিরের ভর হচ্ছে 5 কেজি। তাহলে বলো তো আবিরের সাপেক্ষে অঙ্কনের ভর কত হবে? 10 গুণ হয়ে যাবে বা 10 একক হয়ে যাবে, এরকম আর কি। যার সাপেক্ষে হিসাব করবা তাকে নিচে পাঠাই দিবা, তাহলে আবিরকে নিচে পাঠাই দিব আমরা আর কি। আচ্ছা বলেন এবার, যদি হাইড্রোজেনের তুলনায়, এই যে দেখছো হাইড্রোজেনের তুলনায়
ক্লোরিনের ঘনত্ব 36 গুণ হয়, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ঘনত্ব বলছে তাই না, ঘনত্ব কিন্তু এটা, তাহলে আমরা কি লিখবো এটাকে? ডেনসিটি অফ ক্লোরিন ইন রেসপেক্ট টু ডেনসিটি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাপেক্ষে, এই জন্য হাইড্রোজেন নিচে, এইটার মান হচ্ছে কত বলছে তোমাকে? 36। তাহলে ক্লোরিনের তুলনায় হাইড্রোজেনের ব্যাপন হার কত? ব্যাপন হার মানে কি? আর, তাহলে আর অফ কি বের করতে বলছে? আর অফ Cl2 নাকি আর অফ H2 বলেন? আর H2 বাইর করতে হবে। কার সাপেক্ষে বাইর করতেছি? ক্লোরিনের সাপেক্ষে। তাহলে নিচে থাকবে হচ্ছে আর Cl2, এটার মান কত? ও, এটাই বাইর করতে বলছে। তো এখন আর বাই আর ইকুয়াল টু ডি বাই ডি এর ফর্মুলা, তাহলে একবার প্রথমে আমি লিখবো আর বাই আর ইকুয়াল টু ডি বাই ডি। এখন দেখো ভাই, সূত্র যেগুলো দেখছিলাম সেখানে খেয়াল করছো দুইজনের মাথার উপরে বোরকা থাকে, মানে রুট, একটা হচ্ছে এম, একটা হচ্ছে ডি, এই দুইটা ছাড়া আর কারো মাথার উপরে বোরকা নাই, মানে রুট নাই। তাহলে এখানে রুট দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার ভাবো আমাদের এখানে কি লিখবো? যদি আমরা এখানে লিখি R1 বাই R2, আর এর সাথে এম এর সম্পর্কটা কেমন ছিল? ব্যস্তানুপাতিক না? তাহলে এখানে ডি এর সম্পর্কটাও আসবে হচ্ছে ব্যস্তানুপাতিক। শেষ হয়ে গেছে। এখন এখানে 1 2 তো দেই নাই, আমরা কি দিছি? আমরা দিছি হচ্ছে ওই যে ঘোড়ার ডিমগুলা। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে উপরে RH2 Cl2, তাহলে এখানে আসবে হচ্ছে উপরে Cl2 আর নিচে H2। dCl2 বাই dH2 এর মান কত? 36, তার মানে √36। একবার আনসার হয়ে গেছে 6, এটাই উত্তর। বাচ্চা বাচ্চা অঙ্ক। যদি হাইড্রোজেনের তুলনায় সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব, এই যে সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব দিছে হাইড্রোজেনের তুলনায় 31 গুণ বেশি হয়, বলেন তো এই কথার মানে কি? ডেনসিটি অফ কি দেওয়া আছে? এটা ডি অফ SO2 ডিভাইডেড বাই DH2 নাকি? আচ্ছা, কি লিখবো তাহলে? আচ্ছা হ্যাঁ, সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব হলো হাইড্রোজেনের যে ঘনত্ব ছিল তা তো ছিলই, তার চেয়ে আরও বেশি। কতখানি বেশি? 31 টাইমস DH2। তোমরা কি বোঝাছো ব্যাপারটা? দেখো তাকায়, সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব হলো ইকুয়াল টু মানেই তুমি মুখে মুখে পড়বা হলো, নিজে নিজেকে বুঝাও। সালফার ডাইঅক্সাইডের ঘনত্ব হলো হাইড্রোজেনের যে ঘনত্ব ছিল তা তো ছিলই, তার চেয়ে আরও বেশি। কতখানি বেশি? হাইড্রোজেনের ঘনত্বের 31 টাইমস বেশি। বুঝেছো? আচ্ছা, মানে এটা আসবে 32 DH2, তার মানে আমরা বলতে পারি DSO2 ডিভাইডেড বাই DH2, এটার মান হচ্ছে 32। তাহলে সালফার ডাইঅক্সাইডের তুলনায় হাইড্রোজেনের ব্যাপন হার কত গুণ হবে? তাহলে কিসের তুলনায় বলছে এবার? সালফার ডাইঅক্সাইডের তুলনায়। তাহলে সালফার ডাইঅক্সাইডের তুলনায় মানে নিচে যাবে কে? RSO2 আর উপরে থাকবে হচ্ছে RH2, এটার মানটা কত? পারা যাবে? এই অঙ্কের গ্যাঞ্জাম ছিল ওই জায়গাটাতে, যে এই কথাটার মানে কি, এই যে এত গুণ বেশি, এই বেশি কথাটা অনেকে খেয়াল করে না। বন্ধুরা বুঝেছো? ওকে, এটা কি বলেছে? একই তাপমাত্রায়, এই অঙ্কটা বহুবার বুয়েটে আসছে। একই তাপমাত্রায় ও চাপে একটি সরু ছিদ্র পথ দিয়ে সম আয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাস নিঃসরণের জন্য, এই অঙ্কটা না সরি, যথাক্রমে 56 সেকেন্ড টাইম লাগছে আর 80 সেকেন্ড। তার মানে আমরা বলবো হচ্ছে এগুলো হচ্ছে টাইম। তাহলে টাইম রিকোয়ার্ড ফর অক্সিজেন TO2, এটার মানটা কত? 56 সেকেন্ড। আর টাইম রিকোয়ার্ড ফর কি? অজ্ঞাত গ্যাস, তার মানে আননোন, এটার মান হচ্ছে 80 সেকেন্ড। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। বলেন তো এখন সূত্রটা কি লিখবো আমরা? এক পাশে রাখবো m/m, আর এক পাশে রাখবো T/T। টেকনিকটা বোঝো আমি কিভাবে সূত্র নির্ভুলভাবে লিখি। আর তার আগে বলে নেই, আমার সারা জীবন ছাত্র হিসাবে একটা ভালো গুণ ছিল, যেটা পড়ালেখা একটু কম করতাম, কিন্তু পরীক্ষার খাতায় যা লিখবো এটা তুই কাটতে পারবি না। খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতাম। তোমরা এই টেকনোলজি যদি শিখতে চাও, স্টেপ বাই স্টেপ কাজ করা শিখবা। একবারে হুড়মুড় করে সব পারার দরকার নেই। প্রথমে সূত্রের মূল ফর্মটা লেখো, যে আমাদের আণবিক ভর বাইর করতে বলছে আর টাইমের ভ্যালু দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি m/m = T/T হবে। এইটুকু লেখার পরে একটু পজ নাও, পজ নিয়ে একটু ভাবো এম এর মাথার উপরে কি থাকে? একটা রুট থাকে, দিলাম। এবার একটু ভাবো তো বাবা, যার ভর বেশি তার কি টাইম বেশি লাগার কথা ব্যাপিত হইতে নাকি কম? বলেন।
বেশি লাগার কথা না, ভারী মানুষ দৌড়াবে আস্তে আস্তে। তাহলে এম যদি উপরে আমার 1 হয় তাহলে এটারও উপরে 1 হবে, সমানুপাতে থাকবে, এটা যত বেশি এটা তত বেশি হবে। তাহলে এখানে আমরা উপরে এম কার লিখবো জানো? এম আননোন। তাহলে এখানে টি আননোন। কেন বাইট করতেছি বুঝছো তো? যেটা বাইট করতে চাই সেটা সবসময় আমি উপরে রাখি। তাহলে নিচে থাকবে O2, নিচে থাকবে কি TO2। তাহলে এবার বলো আমাকে কি হবে? রুট ওভার এম আননোন আমরা বাইট করব, MO2 তো আমরা জানি 32, টি আননোন কত 80, আর এটা হচ্ছে 56। পারা যাবে? বাচ্চা জিনিস। আননোন গ্যাসের আণবিক ভর বের হয়ে গেছে। তারপরে কি বলেছে? নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর এত এত। খুব উপকার হলো এটা জেনে, মনে হচ্ছে আমরা জানি না। কোনো ছিদ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার এত সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। দেখছো ওই যে V/T, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, এটা তাহলে কি আমাদের কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার, তার মানে রেট অফ কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন, এটা হচ্ছে 33 cc পার সেকেন্ড। ওই ছিদ্র দিয়ে 5 সেকেন্ডে কি পরিমাণ নাইট্রোজেন গ্যাস ব্যাপিত হবে? তার মানে টাইমের ভ্যালু যেটা দিছে 5 সেকেন্ড, ওটা কার? নাইট্রোজেনের জন্য দিছে। টি নাইট্রোজেন, এটা হচ্ছে 5 সেকেন্ড। কি পরিমাণ নাইট্রোজেন গ্যাস ব্যাপিত হবে? কি পরিমাণ মানে কি জানতে চাইছে ওরা? বলো তো আমাকে একটু এখানে বলো। ভর, মোল সংখ্যা, আয়তন, কি জানতে চাইছে আসলে? ডেফিনেটলি আয়তন, কারণ একজনের তোমার সেন্টিমিটার কিউব পার সিসিতে আছে, এর সেকেন্ড দিছে, তাহলে পারা যাবে না। তাহলে ভলিউম অফ নাইট্রোজেন এটা কত, এটা আমাদের বাইর করতে হবে। এখন এখানে আমরা কি করিব বলো? বলো কি বাই কি ইকুয়াল টু কি বাই কি লিখবো? আণবিক ভরের মান দেওয়া আছে, তাহলে এক পাশে আমরা M/M লিখে দিচ্ছি, আর এক পাশে কি লিখবো বলেন তো? এই পাশে লেখা উচিত R/R, রেট বাই রেট। এম এর উপরে রুট থাকে। এবার বলো এম এর সাথে আর এর রিলেশনটা কীরকম? ব্যস্তানুপাতিক, উল্টা। তাহলে এখন আমরা উপরে লিখতেছি হচ্ছে R(N2), তাহলে এখানে নিচে আসবে M(N2), এখানে লিখবো হচ্ছে CO2, তাহলে এখানে আসবে হচ্ছে CO2। তারপরে কি করব? রুট ওভার MCO2 হচ্ছে 44 আর এটা হচ্ছে 28 ইকুয়াল টু হচ্ছে Rn2 কত? Rn2 এর মান আমাদের এইভাবে লেখা যায়, Vn2 বাই হচ্ছে Tn2, আর নিচে থাকবে হচ্ছে 33। কেউ মনে হয় বোঝা নাই আমি কি কইছি? বুঝেছো বন্ধুরা? দেখো, আচ্ছা বুঝলাম। তাহলে এখন Tn2 এর মান আমাদের কাছে জানা আছে কত? 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বের করব কি? Vn2 এর মানটা। সহজ। এবং বলেন তো Vn2 এর মানটা কোন এককে আসবে? এই যে আমাদের কি নাম এই ভদ্রলোকের, গ্রাহামের যে সূত্রগুলো, এগুলা সবই হোমোজেনাস ফর্ম না? সো হোমোজেনাস ইকুয়েশন হওয়ার কারণে নিচেরটা যেহেতু সেন্টিমিটার কিউব পার সিসিতে ছিল, তাহলে উপরেরটাও সেন্টিমিটার কিউবে আসবে। এই বাবা সবাই বুঝছিস তো? ওকে। তারপরে কি আছে? যদি আচ্ছা তুমি একটা কাজ করতে পারতে, সেটা হচ্ছে এখান থেকে তুমি এত কাহিনী না করে এখান থেকে Rn2 এর মানটা বাইর করবা। Rn2 মানে কি? প্রতি সেকেন্ডে যত সেন্টিমিটার কিউব গ্যাস ব্যাপিত হচ্ছে, পরে ওটাকে আস্তে ধীরে 5 দিয়ে গুণ করে দিলে আমি পেয়ে যাবো 5 সেকেন্ডে কি পরিমাণে গ্যাস ব্যাপিত হবে। এটাও করা যায়। এবার কি বলেছে? যদি কোনো গ্যাস অক্সিজেন অপেক্ষা অর্ধগতিতে পরিব্যাপ্ত হয়। ওরে বাবা, কঠিন ল্যাঙ্গুয়েজ। এর মানে কি বলো? অর্ধগতিতে পরিব্যাপ্ত হয়। পরিব্যাপ্ত মানে ব্যাপিত হয়। মানে অক্সিজেন যে গতিতে হবে আরেকটা গ্যাস তার অর্ধেক গতিতে। তাহলে আমরা কি লিখবো তাই বল? এটাকে গাণিতিকভাবে কি লিখবো? মানে যদি অক্সিজেন আর R2 হয় তাহলে অন্য আরেকটা গ্যাস R2 ডিভাইডেড বাই 2 হবে। হ্যাঁ, তাহলে আননোন গ্যাসটার যে আর, সেটা হবে হচ্ছে RO2 ডিভাইডেড বাই 2। তাহলে গ্যাসটির আণবিক ভর বের করতে হবে। পারবেন আপনারা? আর এর রিলেশন দেখাই দিছি। তাহলে আমরা এক পাশে লিখবো M/M আর এক পাশে লিখবো হচ্ছে R/R। এম এর উপরে রুট, আর এর সাথে এম এর রিলেশন ব্যস্তানুপাতিক। তাহলে এম আননোন উপরে থাকলে আর আননোন নিচে, এটা হচ্ছে O2, এটা হবে হচ্ছে O2। তাহলে এবার কি করব? রুট ওভার এম আননোন ডিভাইডেড বাই 32 ইকুয়াল টু RO2 কত জানি? RO2 আমার দরকার নেই। একটা জিনিস খেয়াল করো, এখানে কি লেখা যায়? RO2 ডিভাইডেড বাই RU, এটার মান কত? 2 আসে না? তাহলে একবার এখানে আমি 2 বসাই দিব, হয়ে গেছে তো, শেষ। পারবা? সহজ জিনিস।
একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের এত গুণ। দেখি তোমাদের বাড়ির কাজ দিলাম, বাচ্চা টু দি পাওয়ার বাচ্চা অঙ্ক, আগের অঙ্ক আরও কঠিন ছিল, পারবি তো গরুরা? আচ্ছা, এত তাপমাত্রা এত চাপে একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে 5 মিনিটে এত ডেসিমিটার কিউব অ্যামোনিয়া নির্গত হয়েছে। বলেন তো, এই যে 5 মিনিটে এত ডেসিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাস ব্যাপিত হয়েছে, এই দুইটা ডেটা থেকে কি বের করা যাবে? ব্যাপন হার বের করে ফেলা যাবে। আর অফ অ্যামোনিয়া পাইলা। ওই ছিদ্র পথ দিয়ে একই অবস্থার মানে টেম্পারেচার প্রেশার একই, কি পরিমাণ হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হবে। সো আমাকে একটু বলো, এই অঙ্কটাতে এইখানে যে প্রথমে তোমাকে দুইটা মান দিছে, এই যে টেম্পারেচার আর এই যে প্রেশার, এই দুইটার কাজ কি? কোনো কাজই নেই, ঠিক আছে? ওগুলো দিছে তোমার জাস্ট কনফিউজ করার জন্য। তারপরে একই সৃজনশীল ছবি এঁকে দিলেই সেটা সৃজনশীল প্রশ্ন হয়, এটা নতুন তোমাদের সিলেবাসের টেকনোলজি আর কি। আচ্ছা, একই তাপমাত্রা ও চাপে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে? এটা হচ্ছে এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। আচ্ছা, কি কি তথ্য দেওয়া আছে? একজনের ভর ও দুইজনেরই ভর আছে, চাপ আছে, আয়তন আছে। চাপ তো দুইজনের আলাদা, ভর আছে, আয়তন আছে। বলেন কি করা যাবে এখানে? টেম্পারেচার আছে? টেম্পারেচার নাই। আচ্ছা, আণবিক ভর তো এখানে বের করতে পারবা না তো, টেম্পারেচার নাই তো, তাহলে কেমনে করবো বলো? বুঝি নাই, টেম্পারেচার না দিলে কেমনে করব? টেম্পারেচার তো বলে দিছে তো, টেম্পারেচার বলছে তো একই তাপমাত্রা, আবার বলছে একই চাপে। চাপে বলার মানে হচ্ছে তোমার প্রেশার কিন্তু আলাদা চিন্তা করা যাবে না, ধরে নেওয়ারও কিছু নাই। আচ্ছা খেয়াল করো, এই গ্যাসটার জন্য আমরা পিভি ইকুয়াল টু এনআরটি লিখতে পারি না? বোঝা না? আচ্ছা দেখো, পিএ ভিএ বাই হচ্ছে পিবি ভিবি, ভাগ করে দিছি আর কি ইকুয়েশনটা। উপরে কি থাকবে বলেন? এন মানে কি লেখা যায়? ডাব্লিউ এ বাই এম এ। আর এর মান তো কাটাকাটি গেল, আর টেম্পারেচারও কাটাকাটি গেছে। বুঝছো ব্যাপারটা কিছু? এইখান থেকে আমরা কি একটা জিনিস বের করতে পারবো? এম এ বাই এম বিটা কি বের করা যাবে কোনোভাবে? বলেন তো রেশিওটা। আর কি চাই তাহলে তোমার? আচ্ছা, তারপরে বলছে স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? এই যে পরের যে অংশটা ঘ নাম্বার, এটাও কোনো একটা বোর্ডে আসা প্রশ্ন জানি। বলো এই ঘ নাম্বারটা কেমনে করবা? P2V2 ইকুয়াল টু হচ্ছে পিভি। আমার খুব মন খারাপ, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিতে ভিজতে পারলাম না। এটা আমার অভ্যাস, বদ অভ্যাস, বুড়ো হয়ে গেছি এখন, এটা ঠিক করতে পারি নাই। বৃষ্টি দেখলেই যায় রাস্তাতে হাঁটতে ইচ্ছা করে। আচ্ছা, এটা কি? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে সময় লাগে 80 সেকেন্ড। এই অঙ্কটা বুয়েটে আসছে অনেকবার। নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন মানে যখন পাত্রের মধ্যে অক্সিজেন ছাড়া আর কেউ ছিল না, তার জন্য টাইম লাগছে 80 সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি নাম দিব? টিও2। টিও2 হচ্ছে 80 সেকেন্ড। একই অবস্থায় সমান আয়তনের 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরিত হতে সময় লাগে 84 সেকেন্ড। তার মানে বলেন তো, এই যে 84 সেকেন্ডটা লাগছে, এটা কি টি আননোন না? অজানা গ্যাস মিশ্রিত অবস্থায় অক্সিজেন ব্যাপিত হতে সময় লাগছে 84 সেকেন্ড। এটা হচ্ছে টি মিক্সচার, 84 সেকেন্ড। কারণ যখন তোমার অজানা গ্যাস মিশ্রিত ছিল তখন তুমি পাত্র ফুটা করে দিলে ওই পাত্র দিয়ে শুধুমাত্র অজানা গ্যাস বের হয়েছে তা কিন্তু না, ওই সময় অক্সিজেন গ্যাসও বের হয়েছে, অজানা গ্যাসও বের হয়েছে। বুঝিয়াছো? আচ্ছা, তাহলে এখন বলতেছে অজানা গ্যাসটার আণবিক ভর কত। তার মানে তোমার লাগবে কিন্তু এম মিক্সচার না, এম আননোনটা কত। बहुत ही खतरनाक प्रश्न है, খতরনাক। বলেন কিভাবে করা যায়? আমরা প্রথমে লিখলাম টি বাই টি
ইকুয়াল টু লিখে দিব ওই পাশে আমাদের √m/m। টি এর সাথে এম এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক হওয়া উচিত, কারণ যার ভর বেশি তার টাইমও বেশি লাগে। তাহলে আমাদের উপরে রাখবো হচ্ছে এম, ধরো আননোন, এখানে তাহলে আননোন, এখানে হচ্ছে আমাদের O2, এখানে হচ্ছে O2। আচ্ছা, এখন টি আননোনটা কত? 84 আর ভাগ হচ্ছে 80। দুঃখিত ছোট্ট বন্ধু, একদম দুঃখিত, ভুলে লিখেছি। মিক্সচার নিয়ে কাজ করতে হবে, রাইট। এই বরিশালের ফোলাটা তো ডেঞ্জারাস রে। তোর নাম কি জানো? বিড়াল? কি পিয়াল? ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, আমাকে একটা কথা বলো তো, অঙ্ক শেষ না করেই, যে গ্যাসটাকে মিশাইছিলাম আমরা অজানা গ্যাস, সে কি অক্সিজেনের চেয়ে ভারী নাকি হালকা? বলেন। 20%-এর কোনো কাহিনী না, কাহিনী হচ্ছে টাইম দেখে বোঝা যাচ্ছে। ওই সান্দুরে মিশানোর ফলে গ্যাসটার বেরোইতে কি টাইম বেশি লাগতেছে না? তার মানে যাকে মিশাইছিল সে একটু ভোটকা সোটকা ছিল, ভার বেশি ছিল, বোঝা নাই? আচ্ছা, তাহলে এখন আমাদের আসো, গ্যাঞ্জাম লেগে গেছে এই জায়গায় যে মিক্সচার গ্যাসের মোলার ভরটা কত হবে আসলে। নিচে যে 32 হবে এটা তো আমরা বুঝছি, তো মিক্সচার গ্যাসের মোলার ভর বের করা যায় কিভাবে একটু দেখো। যে গ্যাসটা তুমি নিছিলা পরে, দ্যাট ওয়াজ এ মিক্সচার অফ 20% অজানা গ্যাস মিশ্রিত, তাই না? তার মানে হচ্ছে যে গ্যাসটা থাকবে তোমার সেইখানে, সেটার ভর হবে হচ্ছে 20% অফ কি বলেন তো? অজানা গ্যাসের মোলার ভর। তার মানে এম আননোন ইনটু হবে 0.2 যোগ এম অফ O2, এইটার কত বলো তো? 0.8। বুঝেছ আমার কথা? কেহই বোঝে না। আবির হ্যাজ ডাইড। সো তাহলে এখানে আমাদের MO2 এর মান তো আমরা জানি 32, এটা বসাই দিলে আমরা এখান থেকে পেয়ে যাব এম আননোনের মানটা কত। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন করবা। একটি 125 সেন্টিমিটার দীর্ঘ কাঁচনলের বাম দিকের মুখে HCl সিক্ত তুলা, সেই বিখ্যাত অঙ্ক 9-10 থেকে করিয়ে আসতেছো, তবে একটু প্যাঁচ লাগানো হয়েছে হালকা, তেমন গুরুতর কিছু না। একটা কাঁচনলের দৈর্ঘ্য দিছে 125 সেন্টিমিটার, বাম দিকের মুখে HCl সিক্ত তুলা, এদিকে HCl সিক্ত তুলা আছে 5 সেন্টিমিটার, এবং ডান দিকের মুখে অ্যামোনিয়া সিক্ত তুলা 5 সেন্টিমিটার করে একই সময়ে প্রবিষ্ট করানো হলো। তার মানে এই পুরো 125 সেন্টিমিটার কিন্তু কাজে লাগানো যাচ্ছে না, এদিকে 5 সেন্টিমিটার আর এদিকে 5 সেন্টিমিটার ব্লক হয়ে গেছে, এদিকে হচ্ছে অ্যামোনিয়া দিয়ে ব্লক হয়েছে। তাহলে বলতেছে বাম দিক থেকে কত দূরে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া দেখা যাবে? বলো তো কে বেশি দৌড়াবে, অ্যামোনিয়া নাকি HCl? বলেন, কেন অ্যামোনিয়া বেশি দৌড়াচ্ছে? হালকা গ্যাস তাই। তাহলে HCl দৌড়াবে হচ্ছে কম, কম দৌড়াইলে এই বরাবর যদি আমাদের ধোঁয়া দেখা যায়, তাহলে এখন বাম দিক থেকে মানে কি, এই HCl এর ডিস্টেন্সটা বের করতে বলছে। এই দূরত্বটা আমরা নাম দিলাম x অফ HCl, আর এই পাশেরটা নাম দিলাম x অফ অ্যামোনিয়া। তোমরা বুঝতে পারতেছো যে x অফ HCl এটার মান হচ্ছে কত? 125 মাইনাস x অফ অ্যামোনিয়া নাকি? কেন 115 বুঝছেন তো? হ্যাঁ, এই 5 সেন্টিমিটারে তো গ্যাসের দৌড়ানোর কিছু নাই, এই 5 সেন্টিমিটারও গ্যাসের দৌড়ানোর কিছু নাই, সো টোটালি 10 সেন্টিমিটার কমে আসছে আর কি। আচ্ছা, তাহলে এবার কি করা লাগবে আমাদের? কোন সূত্র অ্যাপ্লাই করবো বলেন? কি বাই কি ইকুয়াল টু কি বাই কি? x/x ইকুয়াল টু কত? √m/m। কারণ এখানে আর কোনো তথ্য তো দেওয়া নাই, সো আণবিক ভরই ব্যবহার করা লাগবে। এখন x অফ HCl যদি উপরে রাখি, তাহলে m অফ HCl কি উপরে থাকবে নাকি নিচে থাকবে? কোনটা? যার ভর বেশি সে কিন্তু বেশি দৌড়াবে না, কম দৌড়াবে, তাহলে m অফ HCl থাকবে হচ্ছে নিচে, আর এখানে থাকবে যদি অ্যামোনিয়া হয় তাহলে এখানে থাকবে হচ্ছে অ্যামোনিয়া। মান বসাই, x অফ HCl কত জানি? এটা হবে হচ্ছে 11, না ওটাকে চেঞ্জ করবো না, ওটা থাকুক। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি? x অফ অ্যামোনিয়াকে কি বলা যায় বলো তো? এটাকে বলা যায় না 115 মাইনাস x অফ HCl? আবির, প্রচুর শব্দ হয় রে বাবা, মাইকে ঘর ঘর শব্দটা কি তুই পাইস না? আমরা একাই পাই। এইটা লেখা যায় তো নাকি? বুঝিস? মানে আমার যেহেতু x অফ HCl এর মান বের করতে হবে, এই জন্য আমি সব কিছুকে x অফ HCl এর সাপেক্ষে নিয়ে যাচ্ছি। তাহলে x অফ HCl থাকলো, আর নিচে লিখবো আমরা 115 মাইনাস হচ্ছে x অফ HCl ইকুয়াল টু √17 বাই হচ্ছে 36.5।
এখান থেকে সুন্দর বের করা যাবে এক্স অফ এইচসিএল এর মান কত। বাট এই জিনিসগুলো কিন্তু হাতে হাতে করবা না, এগুলো ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিয়ে মান বাইর করবা। স্যাররা দেখতেও চায় না তুমি হিসাব কেমনে করছো। একটি ছিদ্র দিয়ে যে, এটা বুয়েটে আসা একটা অঙ্ক, করেন তো আপনারা এটা তাড়াতাড়ি। আমি একটু দেখি গ্রুপে মারামারি আরো কতদূর গেল। ঘনত্ব আর আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করা লাগবে। ঘনত্ব এবং আয়তনের মধ্যে সম্পর্ক। ওরে বাবা, কি কি কঠিন কঠিন কথা বলতেছস। আচ্ছা দেখো, এই যে আপেক্ষিক ঘনত্ব বলছে মানে কি জানো, কারো একজনের সাপেক্ষে ওর ঘনত্ব বাইর করছে, এটাকে বলে আপেক্ষিক ঘনত্ব। ধরো আমি যদি আবিরের সাপেক্ষে অঙ্কনের ভর বাইর করি, এটাকে অঙ্কনের ভর আর বলা যাবে না, ওটাকে বলতে হবে অঙ্কনের আপেক্ষিক ভর। বুঝিয়াছো? সো এখানে আসলে বাতাসের আপেক্ষিক ঘনত্ব বলছে। প্রথম থেকে একটু অঙ্কটা পড়ি। একটি ছিদ্র দিয়ে যে সময়ে 2 মিটার কিউব বাতাস প্রবাহিত হয়, 2 মিটার কিউব বাতাস যেটা প্রবাহিত হয় এটাকে কী দিয়ে রাখবো বলো তো? ভলিউম অফ এয়ার, এটা হচ্ছে 2 মিটার কিউব। ঠিক আছে? সে সময়ে মানে টাইমটা কনস্ট্যান্ট বেসিক্যালি, এখানে টাইম হচ্ছে ইকুয়াল, তাহলে টি ইকুয়াল টু টি। সে সময় ওই ছিদ্র দিয়ে কি পরিমাণে হাইড্রোজেন গ্যাস ব্যাপিত হবে, তার মানে কি জানতে চাইছে বলেন তো? ভলিউম অফ হাইড্রোজেন ইকুয়াল টু হোয়াট? প্রশ্নটা কি বুঝতে পারছিস তো? বোঝা না? বুঝছি ভাইয়া। এখন দেওয়া আছে কি বলো, বাতাসের আপেক্ষিক ঘনত্ব। বাতাসের আপেক্ষিক ঘনত্ব আচ্ছা দেখি করে, তাহলে ডেনসিটি অফ কি দেওয়া আছে, এটা এয়ার, এইটার মান হচ্ছে 14.4। তবে এটা কিন্তু বাতাসের ঘনত্ব না। বাতাসের কি ঘনত্ব বলেন তো? আপেক্ষিক ঘনত্ব। কথা হচ্ছে কার সাপেক্ষে বাইর করছে বলো তো? হাইড্রোজেন। যেহেতু দুইজন নিয়ে আলোচনা হচ্ছে, একজনের আপেক্ষিক ঘনত্ব বলার মানেই আর একজনের সাপেক্ষে বের করছে। তাহলে ডিএ বাই ডিএইচ টু এর মান দেওয়া আছে 14.4। তাহলে এখন আমরা ইকুয়েশনটা কি লিখবো? এক পাশে লিখবো ডি বাই ডি, আর এক পাশে লিখবো হচ্ছে কি বলো তো? ভি বাই ভি। এখন ডি এর উপর তো থাকে হচ্ছে রুট। এখন বলো ডি এর সাথে ভি এর রিলেশনটা কি? ডি ইকুয়াল টু কত শিখছিলাম আমরা? এম বাই ভি না? শেষ। তাহলে উপরে নিচে মানে ও যেটা বললো আর কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই পাশে আমরা লিখি যদি ডিএ বাই ডিএইচ টু, তাহলে এই পাশে কী হবে বলেন তো? ভিএইচ টু বাই হচ্ছে ভিএ। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে রুট 14.4 আর ভি এর মান হচ্ছে 2, তাহলে এখানে থাকবে হচ্ছে ইন্টু 2। এটাই তো আসছে তো তোদের নাকি? বুঝেছো বন্ধুরা? বাবা মিলছে তো আমার সাথে নাকি? কি করছস তুই? মানে আমি পরে আর অন বাই করি নাই। আরে আমি এই কারণে দেখবা যে সূত্রে আমি কিভাবে লিখি এটা দেখার সময় বারবার আমি এদিকে তাকাই যে আমার কাছে গিভেন ডেটা কি, আমি কত সহজে ক্যালকুলেশন করতে পারবো। মানে এইখানে যেহেতু ডিএ বাই ডিএইচ টু লেখা আছে, আমি ওখানে চাইলেও ডিএইচ টু বাই ডিএ লিখবো না, আমার আবার ওই 1/1 করার ঝামেলা হয়ে যাবে আর কি। সো এই যে দেখো, পিয়াল কিন্তু আমাদের যথেষ্ট ভালো ছাত্র। পিয়াল কি আমার ক্লাস আগে করছিস নাকি নতুন এইখানেই, মানে এইচএসসি 25 এন্ড গেমে? কোথায় শিখতে? আচ্ছা, সো ওর কথাবার্তা শুনে বোঝা যায় হি ইজ মাচ স্মার্টার। বাট এই স্মার্ট পোলাপাইন তাও দেখা যাবে যে অ্যাডমিশন টেস্টে খারাপ করে বসে আছে কেন? এই ছোটোখাটো কিছু ঝামেলার কারণে। সো এগুলোর থেকে খুব সাবধান হইতে হবে। এটার জন্যই বলছি মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা, মাথা ঠান্ডা করে, একদম হুড়োহুড়ি না, তাড়াহুড়া না, কিচ্ছু না, খুব রিল্যাক্স। আচ্ছা, চিরন্তন গ্যাস। প্রথম কথা হচ্ছে গ্যাসকে মানুষ যখন তরল করতে চেষ্টা করছে তখন কি কি কাজ করা লাগছে বলেন? ধরেন আপনি আদিম যুগে বাস করেন, গ্যাস তরল করবেন, তাহলে কি কি কাজ করবেন? 1 নাম্বার কাজ বলো, উচ্চ চাপ প্রয়োগ করব আমরা।
তারপরে 2 নাম্বার কাজ কি করব, নিম্ন তাপ, তাপ বলা যাবে না, তাপমাত্রা আর কি। এখন এই দুইটার মধ্যে কোনটা করাটা বেশি ঝামেলা বলেন তো, বেশি কঠিন? রাইট, তাপমাত্রা কমানোটা তখন সহজ ছিল না। রেফ্রিজারেশন সিস্টেমের আবিষ্কারই হয়েছে কিছুদিন, আর রেফ্রিজারেশন সিস্টেম কিভাবে কাজ করে সেটাই বোঝার এখন চেষ্টা করতেছি বেসিক্যালি। সো টেম্পারেচার তোমার কন্ট্রোলে ছিল না। প্রথম দিকে মানুষ গ্যাস তরল করার চেষ্টা করছে শুধুমাত্র চাপ দিয়ে। যখন চাপ দিছে তখন দেখছে অনেক গ্যাসকে চাপ দিলে তরল হয়, আর কাউকে কাউকে আছে প্রচুর পরিমাণে চাপ দিলেও তরল হচ্ছে না। যাদের ক্ষেত্রে দেখা গেছিল প্রচুর চাপ দিলেও তরল হচ্ছে না, তাদেরকেই নাম দেওয়া হয়েছিল কি বলতো, চিরন্তন গ্যাস। ইংরেজিতে বলে পারপেচুয়াল গ্যাস। বাট বর্তমানে পারপেচুয়াল গ্যাস বা চিরন্তন গ্যাস বলে কেউ নাই, বা পার্মানেন্ট গ্যাস বলে কেউ নাই। তার কারণটা হচ্ছে সব গ্যাসকেই তরল করা যায়। এই দুইটা কন্ডিশন আমরা একসাথে যখন অ্যাপ্লাই করে দেই, দুনিয়ার সব গ্যাসই তরল হয়। কিন্তু তার আগেই মানুষ একটা জিনিস টের পাইছিল, সেটা হচ্ছে দুনিয়ার সব গ্যাসকে আসলে তরল করা যায়, তবে তার আগে তাদেরকে একটু ঠান্ডা করে নিতে হয়। এখন কোন গ্যাসকে যে কতখানি ঠান্ডা করে নিতে হবে এটা আসলে এক একটা গ্যাসের উপরে ডিপেন্ড করে। তোমরা বোঝো নাই আমার কথা? বুঝেছি ভাইয়া। কোন গ্যাসকে যে কতখানি তরল করে নিতে হবে এটা টোটালি এক একটা গ্যাসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি। সো এখন সেইখান থেকে মানুষ যে আইডিয়াটা পাইলো সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রার আইডিয়া। ক্রিটিক্যাল টেম্পারেচার বলে ইংরেজিতে, বাংলায় অনেকগুলো নাম, ক্রান্তি তাপমাত্রা বলে, সন্ধি বলে, সংকট বলে, অনেক ধরনের নাম বলে আর কি। সেটা বাসিস মরে গেছে। আমাকে একটু ওই যে লিখে পাঠা, সন্ধি, সংকট, ক্রান্তি, এই তিনটা যে একই জিনিসের তিনটা নাম দিছে বাংলায়, এগুলো নিয়ে কথা বলতে হবে আর কি। আচ্ছা যাই হোক, সো তাহলে সংজ্ঞাটা কীরকম? প্রতিটা গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে রেখে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন গ্যাসটা কী হবে না বলো তো, তরলে পরিণত হবে না। কিন্তু ওই তাপমাত্রা বা তার নিচে এনে যদি মোটামুটি চাপ দেওয়া হয় গ্যাসটা তরলে পরিণত হয়ে যায়। সেই নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা বলতেছি গ্যাসের সন্ধি তাপমাত্রা। তোমরা কি বুঝেছ? তার মানে আগে যাদেরকে চিরন্তন গ্যাস নাম দিছিল তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটছিল বলেন তো, গ্যাসটা সামহাও তার যে সন্ধি তাপমাত্রা সেই তাপমাত্রার উপরে ছিল, সেই অবস্থায় দিছে ঠাসা, দেখে যে কাজ হয় না, কয় যে সারা জীবনে গ্যাস থাকবে, কোনোদিন তরল হবে না। আসলে এই ব্যাপারটা একেবারে এরকম না। দ্য ফ্যাক্ট ওয়াজ ওর সন্ধি তাপমাত্রা সম্পর্কে মানুষের কোনো আইডিয়া ছিল না বলে আন্দাজে ধরে ঠাসা দিলে তো তরল হবে না। ঠিক আছে, সো দ্যাটস ইট, এটাকে বলে সন্ধি তাপমাত্রা। আর সন্ধি তাপমাত্রা বের করার সূত্রটা হচ্ছে এইটা, গুহ স্যারের বইতে আছে, যদি চাও মুখস্থ রাখো, যেহেতু একটা মাত্র বইতে আছে সো এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম, তারপরে একটু জেনে রাখতে পারো আর কি। আচ্ছা তারপরে আসো, সন্ধি চাপ কাকে বলে? কোনো একটা গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রেখে, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে কার্বন ডাইঅক্সাইডকে কী করব, এই তাপমাত্রায় রাখবো, রেখে এবার আমরা চাপ দিব। চাপ দিলে কী হবে, সে তরল হবে। তো যতটুকু চাপ দিলে, মিনিমাম যতটুকু চাপ দিলে সে তরলে পরিণত হওয়া শুরু করে, ওই চাপটাকে আমরা বলবো হচ্ছে গ্যাসের সন্ধি চাপ। ঠিক আছে, এখন গ্যাসটাকে আমি সন্ধি তাপমাত্রার যত নিচে রাখবো তত কি বেশি চাপ দেওয়া লাগবে নাকি কম চাপ দেওয়া লাগবে বলো? কম চাপ। যত সন্ধি তাপমাত্রার নিচে যাবা তত কম চাপেই কাজ হয়ে যাবে। কিন্তু সন্ধি চাপের মান বের করার নিয়ম হচ্ছে গ্যাসটাকে তার নিজের সন্ধি তাপমাত্রায় রেখে তারপরে চাপ দেওয়া লাগবে, এই হচ্ছে কথা। আচ্ছা, সো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে আমরা সন্ধি চাপের হিসাবটা এইভাবে করতে পারি। পার্থক্যটা কি, ওইখানে ছিল 27 আরবি আর এখানে হচ্ছে 27 আরবি স্কোয়ার, আর কোনো ডিফারেন্স নাই। ওকে, সন্ধি আয়তন কাকে বলে? কোনো গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রাখবো, সন্ধি চাপ দিব, এবং গ্যাসটা যদি 1 মোল রাখা হয় তখন যে আয়তন হবে তাকে আমরা বলি ওই গ্যাসের সন্ধি আয়তন। সংজ্ঞাটা হচ্ছে এরকম, এই যে সন্ধি তাপমাত্রা ও সন্ধি চাপে রেখে কোনো গ্যাসের 1 মোল যে আয়তন দখল করে তাকে সন্ধি আয়তন বলে। একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন, এই সবগুলো আমরা হচ্ছে বাস্তব গ্যাস নিয়ে কাজ করি আর কি। কেন বাস্তব গ্যাস নিয়ে কাজ করা হয় একটু ভাবতে থাকো, পাই যাবা। আর সন্ধি আয়তন বের করার সূত্র এটা, এইগুলো সবই গুহ স্যারের বই থেকে নেওয়া, মানে এগুলো আসলে অন্য কোনো বইতে এই ফর্মুলাগুলো দিছে বলে আমি দেখিনি আর কি। তোমরা কি দেখছো? তোমরা তো কিছুই দেখো নাই। আচ্ছা, বাস্তব গ্যাস নিয়ে আরো একটু কিছু কথাবার্তা না বললেই নয়, সেটা হচ্ছে এ এর মানটা কেমন হইলে গ্যাস তরলীকরণ সহজ হবে বলো দেখি। এ এর মান কম হইলে তরলীকরণ সহজ নাকি বি এর মান, মানে এ এর মান বেশি হলে তরলীকরণ সহজ? এর মান কম কম হলে। গুড। এই রাশিটা পুরোটা কি জানো? আমি জানি, আমি সামনে যাইয়া এটা ছেঁকা খাবো।
এইটা হচ্ছে গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান। এখন বলো তো আমাকে একটু, n²a/v², এই বস্তুটা যার বেশি সেই গ্যাসকে কি তরলীকরণ সহজ হবে নাকি কঠিন হবে বলেন? সহজ হবে। আন্তঃআণবিক আকর্ষণ বল যার মধ্যে বেশি মানে কি অণুগুলো কাছে কাছে আসতে যাচ্ছে বেশি, তুমি একটু চাপ দিলেই ও তরল হয়ে যাবে আর কি। সো এইটার মান যদি বেশি হয় তাইলেই তো তরলীকরণ সহজ। এখন এইটার মান বেশি হবে কি করলে বলেন তো? এ যদি বেশি হয় তাইলেই, আমার কথা কি বুঝেছো? এই তো, তাহলে এ যত বেশি তরলীকরণ তত সহজ। এমসিকিউতে আসবে, ভুলে যেও না, ভুলভাল করলে সমস্যা। মনে রাখবা n²a/v², পুরো জিনিসটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান। আচ্ছা, এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমাদের 1 মার্কের প্রশ্নে আসতে দেখা গেছে প্রায় পরীক্ষায়। বয়েলের তাপমাত্রা কি? ইংরেজিতে বলে বয়েলস টেম্পারেচার। সো বয়েলস টেম্পারেচার কাকে বলে? আমরা জানি তাপমাত্রা বাড়াইতে থাকলে কি হয়, গ্যাস আদর্শর মতো আচরণ করা শুরু করে নাকি বাস্তবের মতো বলেন তো? বলো। গরু কোথাকার, একটু আগে কি বললাম একেবারে ক্লাসের শুরুতে, একটা বাস্তব গ্যাস আদর্শ আচরণ কখন করে? প্রশ্নটাই বুঝিস নাই। তাপমাত্রা বাড়াইলে তো। সো আমি যদি চাপ নাও কমাই তাও কাজ হয়, আমার জাস্ট টেম্পারেচারটা যথেষ্ট পরিমাণে বাড়াইতে হবে তখন। তো নিয়মটা হচ্ছে টেম্পারেচার যে পর্যায়ে গেলে ওই বাস্তব গ্যাসটা আদর্শ আচরণ করা শুরু করে সেই টেম্পারেচারটাকে বলে ওই গ্যাসের বয়েলস টেম্পারেচার। কিছু বোঝো নাই? যে তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মানে আচরণ করা শুরু করে বেসিক্যালি আর কি, তাকে বলা হচ্ছে বয়েলের তাপমাত্রা। আর পরের কথাটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করে রাখো। কি বলছে? গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি হয় গ্যাসকে তত সহজে তরলীকরণ করা যায়। এর কারণটা বোঝো? এগুলো না বুঝে গেলে কিন্তু। আচ্ছা, বয়েলস টেম্পারেচার বেশি তার মানে কি জানো? তাকে অনেক তাপ দিলে তারপরে তার আন্তঃআণবিক আকর্ষণ বল ছিন্ন হয়। তার মানে আগে থেকেই তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি ছিল? বেশি ছিল, এই কারণে তোমার বেশি তাপমাত্রা দেওয়া লাগতেছে। যার মধ্যে আগে থেকে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে তাকে তো তরলীকরণ আসলেই সহজ, বোঝা না? বুঝেছি ভাইয়া। এই যে বিভিন্ন গ্যাসের ঘোড়ার ডিম দেয়া আছে, এগুলো একটু দেখবা, বাচ্চা জিনিস, এগুলো দেখার কিছু নাই, এগুলো কি মুখস্থ করবি নাকি, জাস্ট এমনি নিজে একটু ফিল করার জন্য। গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য কি? এটা আমাদের সময় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছিল, অনেক বছর পরীক্ষা আসে না, বা আমি দেখি নাই, আসতেও পারে জানি না। তোমরা একটু কি বলে তোমাদের টেস্ট পেপার ঘাটবা। পার্থক্যটা কি কেউ জানো? নিয়মটা হচ্ছে সন্ধি তাপমাত্রা দিয়ে, বলেন তো। সন্ধি তাপমাত্রার উপরের বায়বীয় অবস্থাকে গ্যাস বলে নাকি নিচের বায়বীয় অবস্থাকে? উপরের বায়বীয় অবস্থাকে, এইটাকে বলি আমরা হচ্ছে গ্যাস। আর এইখানে যেটা বলা লাগবে এটা হচ্ছে সন্ধি তাপমাত্রার নিচের। তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা, বুকে হাত রেখে, যে তুমি কি আসলে কোনো গ্যাসকে জীবনেও তরল করতে পারো? গ্যাস তরলীভূত হয় না। গ্যাস থেকে আগে সে বাষ্পে আসে, বাষ্প মূলত তরলীভূত হয়। কারণটা কি? যে কোনো গ্যাসকে তরলীকরণের জন্য তাকে অবশ্যই তার সন্ধি তাপমাত্রার নিচে তো নেওয়াই লাগবে, বা সন্ধি তাপমাত্রায় তো অন্তত আনা লাগবে। সন্ধি তাপমাত্রায় আসলো বা তার নিচে নামলো, তার মানে গ্যাসটা আর গ্যাস নাই, গ্যাসটা হয়ে গেছে বাষ্প। বাষ্পকে চাপ দিলে তারপরে সে তরল হয়, ঠিক আছে? এই আর কি। তাহার পরে গ্যাসের ভৌত অবস্থা আর বাষ্পের ভৌত অবস্থা, ভৌত অবস্থা তো দোনোজনেরই বায়বীয়, বোঝো নাই বন্ধু? আমার জানা মতে নাই, তোমার জানা মতে কি বলো?
কাছাকাছি থাকবে কোনগুলো সবসময়, আর দূরে দূরে থাকবে না, মানে ছিন্ন বিচ্ছিন্ন আকারে থাকবে না, মানে মানে গোটা গোটা হয়ে থাকবে। না, একই তো থাকার কথা, কারণ দুইটাই বায়বীয়। জেনজির কথা বোঝা বড়ই কষ্ট, অর্ধেক অর্ধেক বলে। কে একই জায়গায় থাকবে, অণুগুলা নাকি? অনুগুলো অনুগুলো তা এই অণুগুলো শব্দটা তুই বলছিস, মানে কি অর্ধেক অর্ধেক কথা বলিস? তোদের পরীক্ষায় কি লেখোস সে খাতা পড়ার আমার খুব ইচ্ছা, আর স্যারদের জন্য আমার একরাশ সমবেদনা যে তোদের খাতা পড়ে দেখে উদ্ধার করে নাম্বার যে দেয়, কিভাবে দেয়। কোনো কথা পুরোপুরি বলবে না, এক জায়গায় থাকে আর দূরে দূরে থাকে। কারা থাকে? অণুগুলা থাকে। আমার জানা নাই ওটা, এরকম হওয়ার কথা না। আসেন, কই যেন আছি, গ্যাস তরলীকরণের মূলনীতি কি? মূলনীতি তো সহজ, টেম্পারেচার কমাবো, প্রেসার বাড়াবো। টেম্পারেচার কমাইতে গেলে মিনিমাম কত কমানো লাগবে? তার সন্ধি তাপমাত্রা। চাপ বাড়াইতে গেলে মিনিমাম কত করা লাগবে? মিনিমাম তার সন্ধি চাপ। এইটুকু না করলে তো কাজ হবে না। এটাই, এখানে কি কি জানি আবল তাবল বলছে আর কি, দেখো আর কি। জুল থমসন প্রভাব খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, মানে ইন্টারেস্টিং জিনিস। এটাকে বলে জেটিই, জুল থমসন ইফেক্ট, জেটিই। সো জেটিইতে কি করে ভাই? কিছুই করে না, একটা গ্যাস নেয়, এই যে একটা বড় আয়তনের গ্যাস নিব, গ্যাসটাকে দিব ঠাসা। ঠাসা যখন দিব তখন গ্যাসটা কি হবে বলো? প্রথমে পিস্টন ধরো এইখানে ছিল, একটু পরে এই পিস্টনটাকে কি করবা? এইখানে নিয়ে আসবা। পিস্টন চলিয়ে আসছে এইখানে, তার মানে দেখছো এত বড় একটা পাত্রের মধ্যে গ্যাস ছিল, এখন গ্যাসটা হয়ে গেছে ছোট। তারপরে কি করতে হবে? গ্যাসটাকে সরু একটা ছিদ্র পথ দিয়ে বড় একটা জায়গায় ছেড়ে দিতে হবে। অর্থাৎ গ্যাসের এখানে কি ঘটবে? ব্যাপন নাকি অনুব্যাপন বলেন, মানে নিঃসরণ যেটাকে বলে, কি ঘটবে? নিঃসরণ। এইখানে ঘটতেছে হচ্ছে নিঃসরণ। এইটা ঘটার ফলে কি আনন্দ হবে? আগে আমাকে একটু বলো, ফিজিক্স কেমন পড়ছো দেখি। কোনো গ্যাসকে হঠাৎ সংকুচিত করলে, হঠাৎ হঠাৎ কিন্তু আস্তে আস্তে না, হঠাৎ সংকুচিত করলে গ্যাসের তাপমাত্রা বাড়ে নাকি কমে? কমে যায়। আবিরের কি জানি হইছে, গত প্রায় 1.5-2 মাস ধরে পোলাটারে যা দেখতেছি, এ যাই কয় তাই উল্টাটা কয়। কেন যে কয় এইরকম কেন করে আমি জানি না, উপরে এক আল্লাহ মাহবুদ জানে, করু কোথাকার। হঠাৎ সংকুচিত করলে গ্যাসের তাপমাত্রা বাড়ে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। তো এখন আমাকে বলো, এই যে প্রথমে যে সংকোচনটা আমরা করছিলাম, এই সংকোচনটা কেমন ধরনের সংকোচন করছিলাম বলেন তো? এই সংকোচনটা ছিল হচ্ছে সমষ্ণ সংকোচন, অর্থাৎ টেম্পারেচার বাড়তে দেই নাই আমরা। সমষ্ণ সংকোচন, সংকোচন কিভাবে জানি লেখে, এই যে সমষ্ণ সংকোচন। একই টেম্পারেচারে আমরা আস্তে 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 পিস্টনটাকে চাপায় নিয়ে আসছি। অর্থাৎ চাপের মান বেশি, তবে চাপের হার কম। হার মানে বুঝো তো, আস্তে আস্তে প্রেশারটা অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা কি বসছো বন্ধুরা? ইতার কি হইল? আচ্ছা, যাই হোক, এখন বলো, গ্যাসকে হঠাৎ সংকুচিত করলে যদি তার তাপমাত্রা বেড়ে যায়, তাহলে গ্যাসকে হঠাৎ সম্প্রসারিত করলে কি হবে? তাপমাত্রা কমে যাবে। তাহলে এইখানে তোমার কি ছিল? ধরে নিলাম এইখানে টেম্পারেচার ছিল হচ্ছে T1, এইখানে টেম্পারেচার হয়েছে T2, এবং রিলেশনটা কেমন? T1 এর মানটা বড় হবে, T2 এর মানটা ছোট হবে, তাপমাত্রা কমে যাবে। দ্যাটস হোয়াট ইজ কল্ড জুল থমসন ইফেক্ট। তুমি যদি এই ঘটনাটা কয়েকবার স্টেপ বাই স্টেপ করতে থাকো, তখন গ্যাসের তাপমাত্রা প্রতি ধাপেই কমতে থাকবে, একটু একটু করে কমে যাবে। কমতে কমতে কোনো এক সময় হবে কি, ওই গ্যাসটা মানে অর্থাৎ ওই পদার্থটা তার স্ফুটনাঙ্ক তাপমাত্রা নিচে চলে আসবে। যখনই স্ফুটনাঙ্ক তাপমাত্রাকে একটু নিচে আসবে, তখনই গ্যাসটা তরল হয়ে যাবে। বুঝেছো? এইভাবে আমরা জুল থমসন ইফেক্টের প্রয়োগ করে কি করতে পারি? যে কোনো গ্যাসকে তরল করতে পারি। আর তরল করা লাগবে না, তোমাদের যে এসি, রেফ্রিজারেটর এগুলো কাজ করে, সেটাও একইভাবেই কাজ করে। আব্বু আম্মুকে বারবার দেখবা বলে যে ফ্রিজ কিনতে গেলে, এসি কিনতে গেলে বলে যে এটার কম্প্রেসার গ্যারান্টি কত দিনের। আলটিমেটলি ওই মেশিনের মধ্যে আসেই একটা কম্প্রেসার, ওই বস্তুটাই দামি, আর কিছু দামি না। আর বাকি যা আছে সব লক্ষ্যযোগ কর। ওই কম্প্রেসার যেটা থাকে ও হচ্ছে কম্প্রেস করে আর ফুস করে এক্সপ্যান্ড করে দেয়। আমার কথা কি বুঝেছো তোমরা? আমাকে একটু বলো তো, একটা এসিতে এক্সপ্যানশনটা কোথায় ঘটে? ঘরের ভিতরে নাকি
ওই এসির আউটডোরের ওইখানে বলেন, মানে ইনডোর ইউনিটে নাকি আউটডোর ইউনিটে বলো তো? ইনডোর। ইনডোরে ঘটবে যেখানে আমার ঠান্ডাটা করা দরকার। গ্যাসটাকে কম্প্রেস করে বাইরে করে পাইপ দিয়ে পাঠায় দেয় ভিতরে, ভিতরে এসে ফুস করে বড় হয়ে যায়। গ্যাস যখনই এখানে এক্সপ্যান্ড করে তখন গ্যাসের টেম্পারেচার কী হয়ে যাবে? কমে যাবে। তোরা বুঝিস না আমার কথা বাবা। এখন বুঝছি। এসির যে হাওয়াটা বের হয় ওইটাকে ভাবা যাবে না যে ওইটাই সেই এক্সপ্যান্ডেড গ্যাস। নো, এসির গ্যাস অনেক দামি গ্যাস, ওই গ্যাস তো আর এখানে ছেড়ে দেয় না। ওই গ্যাসটা করে কি, ওই এসির ইনডোরের ভিতরেই ছাড়লে ওই ভিতরটা ঠান্ডা হয়। আর ওর ভিতরে হচ্ছে ফ্যান আছে, ওই ফ্যান করে কি বাতাস টেনে নিয়ে আবার ছাড়তেছে। যখন টেনে নিয়ে বাতাসটাকে ছাড়তে গেছে তখনই ঠান্ডা বাতাস বেরোচ্ছে। দ্যাটস দ্য সিস্টেম। বুঝেছো তোমরা আমার কথা বন্ধুরা? আচ্ছা, সো এটা হচ্ছে তোমার জুল থমসন ইফেক্ট। জুল থমসন ইফেক্টের ক্ষেত্রে কি হয়? প্রথমত সমষ্ট সংকোচন, তারপরে এই যে প্রসারণটা হয়েছে, এই প্রসারণটা কি হয়েছে জানো? এইটাকে আমরা বলবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এইটা এমসিকিউতে আসতে পারে, একটু জেনে রেখো আর কি, যে প্রথমে সমষ্ট সংকোচন তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, পরের ধাপে করতে গেলে আবারও সমষ্ট সংকোচন তারপর আবার রুদ্ধতাপীয় প্রসারণ। আশা করি ফিজিক্সে তোমরা এগুলো আমার চেয়ে ভালো শিখছো। আচ্ছা, তারপরে কি এইটা কি, এইগুলা কি কি জানি বলছে। ও, এইটা খুবই 5 স্টার একটা কোয়েশ্চেন, যে তোমার কেন জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলে গ্যাসের টেম্পারেচার কমে যায়। কারণটা হচ্ছে কি, গ্যাসের অণুগুলোর মধ্যে, আমাকে একটু বলেন তো, আন্তঃআণবিক আকর্ষণ বল ছিল নাকি ছিল না? ছিল নিশ্চয়ই। ওই আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা ছিল ভিতরে, তুমি যখন চাপ দিছো তখন আন্তঃআণবিক আকর্ষণ বল কি আরো বাড়ছে নাকি কমছে বলেন তো? আর একটু বাড়ছে। আরো বাড়ছে। বাড়ার পরে তুমি যখন আবার ছেড়ে দিছো তখন ওই অণুগুলো নিজেদের যে আন্তঃআণবিক আকর্ষণ বল ওইটার বিরুদ্ধে কাজ করে সে এক্সপ্যান্ড করছে। সো এখানে কাজটা করতেছে কি, গ্যাসের অণুগুলা নিজেরাই তাদের যে আকর্ষণ বল সেটার এগেইনস্টে তার ফোর্স অ্যাপ্লাই করে গতিশীল হওয়া লাগতেছে। তো ওর গতিশীল হওয়ার জন্য যে বলটা দরকার সে বলটা পাচ্ছে কোত্থেকে? অভ্যন্তরীণ শক্তি থেকে পাচ্ছে। তার মানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা আসলে গ্যাসের গতিশক্তিতে পরিণত হচ্ছে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়ার মানেই তো কি, তাপমাত্রা হ্রাস পাবে। বুঝেছো বন্ধুরা? এটা অবশ্যই সুন্দর গুছায় লিখতে পারতে হবে। এখানে সুন্দর গুছায় লিখে দেওয়া আছে, বই থেকে না, বই থেকে নিয়ে আমি একটু এডিট করছিলাম মনে হয়, ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করছি। উৎক্রম তাপমাত্রা, এইটা আমি ক নাম্বারের প্রশ্নে তোমাদের পরীক্ষা আসতে দেখছি। উৎক্রম তাপমাত্রা কাকে বলে? এবং আনন্দের বিষয় হচ্ছে তোমাদের গুহ স্যারের বইতে, আমার এত পছন্দের বই, সেইখানে এই সংজ্ঞাটা পেঁচায় ফেলাইছে। সে পেঁচায় ফেলাইছে কি দেখো, সন্ধি তাপমাত্রা, ক্রান্তি তাপমাত্রা, সংকট তাপমাত্রা তিনটাই একই জিনিস, একই জিনিসের তিনটা আলাদা বাংলা নাম। কিন্তু উৎক্রম তাপমাত্রার বিষয়টা আলাদা। উৎক্রম তাপমাত্রাটা শুধুমাত্র জুল থমসন ইফেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, আর সন্ধি সংকট যে কোনো গ্যাসের তরলীকরণের ক্ষেত্রে প্রযোজ্য। তোরা কি আইডিয়াটা বুঝছো বাবা? ডিফারেন্স আছে কিন্তু। সো জুল থমসন ইফেক্টের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে উৎক্রম তাপমাত্রা। উৎক্রম শব্দটার বাংলা অর্থ হচ্ছে উল্টে যাওয়া, কোনো একটা কিছু উল্টায় যাওয়ারে বলে উৎক্রম। ইংরেজির নামটাও খেয়াল করলে দেখবা ইনভার্সন, ইনভার্স থেকে শব্দটা আসছে হচ্ছে ইনভার্সন। সো উৎক্রম তাপমাত্রা জিনিসটা কি, আমাকে একটু বলো তো, কোনো একটা গ্যাস নিয়ে তুমি যদি জেটি অ্যাপ্লাই করো, জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তোমার উদ্দেশ্যটা কি? গ্যাসের তাপমাত্রা কি করতে চাও? কমাইতে নাকি বাড়াইতে? কমাইতে চাও। নিয়মটা হচ্ছে কোনো একটা গ্যাসের উপরে জেটি অ্যাপ্লাই করলেই যে তার মানে, তুমি রাস্তা থেকে একটা গ্যাস ধরে নিয়ে আসছে, এ ভাই দেখেন তো এটা জেটি অ্যাপ্লাই করে তাপমাত্রা কমায় দেন তো, ইট উইল নট হ্যাপেন। কেন হবে না? কারণ কোনো গ্যাসকে তরল করার জন্য যেমন শুধুমাত্র ধৈরেই ঠাসা দিলে তরল হয় না, ওই গ্যাসকে আগে কি করা লাগে বলেন তো? তার সন্ধি তাপমাত্রা নিচে এনে তারপরে চাপ দেওয়া লাগে না? বুঝেছো? জুল থমসন ইফেক্টেরও কাহিনী একই। কোনো গ্যাসকে নিয়েই যেটি অ্যাপ্লাই করলে তার তাপমাত্রা কমে না। প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার নিচে তাকে নেওয়াই লাগবে যেটির জন্য। যদি যেটি তুমি সাকসেসফুলি অ্যাপ্লাই করতে চাও তাহলে আগে তাকে একটা সার্টেন টেম্পারেচারের নিচে নিয়ে তারপর অ্যাপ্লাই করা লাগবে। সেই সার্টেন টেম্পারেচারটাকে বলা হচ্ছে উৎক্রম তাপমাত্রা। যে তাপমাত্রার নিচে না নিয়ে যেটি অ্যাপ্লাই করলে গ্যাসের তাপমাত্রা তো কমেই না, বরং আরও উল্টে যেতে থাকে, মানে তাপমাত্রা আরও বাড়তে থাকে। ওই তাপমাত্রাটাকে বলে উৎক্রম তাপমাত্রা। এটাকে উৎক্রম কেন বলে বুঝছো? কারণ ওই তাপমাত্রার নিচে না নিয়ে নিলে যেটি অ্যাপ্লাই করলে তোমার এক্সপেকটেশন কী ছিল? গ্যাসের তাপমাত্রা কমবে। কমবে তো না, বরং ওই গ্যাসের তাপমাত্রা আরও বেড়ে যাবে। বোঝা না?
ব্যাপারটা বহুতই মজাদার। বিভিন্ন গ্যাসের এই যে ইনভার্সন টেম্পারেচার দেওয়া আছে, এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট সংজ্ঞাটা একটু জেনে রাখো। ওকে, জুল থমসন প্রভাব থেকে গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি সংশোধন করব আমরা। বলেন কিভাবে করা যায়? এটাও খুবই 5 স্টার একটা কোশ্চেন। জুল থমসন ইফেক্ট যা বুঝলাম, সেখান থেকে আমরা বুঝবো কিভাবে যে গ্যাসের গতিতত্ত্বে একটা ভুল ছিল? বলেন তো, গ্যাসের গতিতত্ত্বে ভুল ছিল তো? হ্যাঁ, গ্যাসের গতিতত্ত্বে ভুল ছিল কটা? দুইটা, একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা হচ্ছে চাপ ত্রুটি। সো এইখান থেকে আমরা যে ত্রুটিটা সম্পর্কে ধারণা পাই সেটা হচ্ছে চাপ ত্রুটি। চাপ ত্রুটির কথাটা কি ছিল? গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, বা নাই আদৌ জিনিসটা। কিন্তু যেটিই বলতেছে, যেহেতু গ্যাসের আন্তঃনাবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করার জন্য গ্যাসের তাপমাত্রাটা হ্রাস পায়, তার মানে আগে থেকে গ্যাসের মধ্যে আন্তঃনাবিক আকর্ষণ বল ছিল। ছিল না তা না, ছিল, ওটা কম ছিল। আমরা যখন চাপ দিছিলাম প্রথমে সমষ্ণ সংকোচন, তখন গ্যাসের আন্তঃনাবিক আকর্ষণ বলের মানটা কী হয়েছিল বলতো? বৃদ্ধি পাইছিল। সো তাহলে আন্তঃনাবিক আকর্ষণ বল যদি আগে থেকে নাই থেকে থাকে, তাহলে এটা বৃদ্ধি পায় কেমনে? সো দ্যাটস দ্য মিস্ট্রি, যে আমরা এইভাবে গ্যাসের গতিতত্ত্বের মধ্যে ভুল খুঁজে পাই, ত্রুটিটা খুঁজে পাই। ঠিক আছে? আচ্ছা, তারপর অবশ্যই আগে ছিল। আগে যদি না থাকে তাহলে সেটাকে এক্সপ্যান্ড করা যাবে না। যেমন কয়েকদিন আগে শবে কদরের রাতে আমি 26 ব্যাচের ফোলাভাইনের লগে বসছিলাম একটু গল্প গুজব করতে, আলাপ আলোচনা করতে, ধর্মীয় আলাপ সালাপ। ওইখানে গ্যাসের আন্তঃনাবিক আকর্ষণ বিকর্ষণ মানে বিকর্ষণ শক্তিও হয়। অবশ্যই হয়। তুমি দুইটা অণুকে কাছে কাছে নাও, যদি চাপ অনেক বেশি বাড়াই তাহলে তার বিকর্ষণ করবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। আকর্ষণ শক্তি যখন কম থাকে বিকর্ষণটা বেশি থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। না জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো শোন, সেই দিন আমি ওই শবে কদরের রাতে বসছিলাম পোলাপাইনটা নিয়ে, যে এখনকার পোলাপাইনের মধ্যে যে তথাকথিত ধর্ম ধর্ম ব্যাপারটা খুব বাড়ছে, এটা তো আমাদের সময় ছিল না। তো এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না, আমি কোনো মতামত দিব না, শুধু আমি বলবো যেটা সমাজের অস্থিতিশীলতা বাড়ছে। কেন জানি বাড়ছে, আমি জানি না। মানে এখানে আসলে ধর্মের বয়ান বাড়ছে, আসলে ধার্মিকতা বাড়ে নাই। মানে ধর একটা লেবাস গায়ে জড়াইলেই তারে ধর্মীয় ট্যাগ আমরা লাগাই দিচ্ছি, ও মানুষ হিসেবে ভালো হচ্ছে না। তো কথা তো ছিল যে ধর্ম তোমারে কি করবে, আরও বেটার হিউম্যান বিং বানাবে, তাই কথা ছিল না? হচ্ছে না কেন? কারণটা হচ্ছে আমি যেটা ব্যাখ্যাটা দিছিলাম সেটা হচ্ছে, তোমার মধ্যে ধর্ম তখনই মানবিকতা বোধ মানে বাড়াইতে পারবে যদি আদৌ তোমার মধ্যে আগে থেকে মানবিকতা থেকে থাকে। তুমি যদি আগে থেকে একটা পশু হয়ে থাকো, তোমাকে শুধু ধর্ম দিয়ে মানুষ বানানোটা বড়ই কষ্ট। যেমন ধরো, আমি অনেক ছোটোবেলায় একটা বই পড়ছিলাম, সেই বইটাতে এবার এরকম পড়ছিলাম যে আল্লাহ দুনিয়ায় যত নবী রাসূল পাঠাইছে তাদের সবার মধ্যেই কমন কতগুলো ব্যাপার ছিল। সেটা হচ্ছে, কোনো নবী রাসূলটাই তুমি খুঁজে পাবা না যে আগে থেকে ফাজিল ফটকা ছিল। মানে যেমন ধরো, অনেক সাহাবীর গল্প তোমরা শুনছো না, যে আগে কাফেরদের হয়ে বা অন্য দলের হয়ে অনেক যুদ্ধে অংশগ্রহণ করছে, মুসলিমদের প্রতি অনেক রাগ বিরাগ ছিল, পরে মানুষ হয়ে গেছে। নবী রাসূলদের ক্ষেত্রে এটা কখনোই ঘটে নাই। তারা আগে থেকেই ওই অত্র এলাকার অত্র সমাজের খুবই গণ্যমান্য শ্রদ্ধেয় মানুষজন ছিল, বিশ্বাসী মানুষজন ছিল। মানে কোনো নবী রাসূলই ছিলেন না চোর ছাচর বা অমানুষ টাইপের লোকজন। যেহেতু তাদের মধ্যে মানবিকতার বীজ আগে থেকে ছিল, এরপরে আল্লাহ দিছে হচ্ছে ঐশী বাণী, লে বাবা কত খাবি খা, ব্যাপারটা ঠিক এরকম। তো আগে থেকে তোমার মধ্যে যদি আন্তঃনাবিক আকর্ষণ বল আদৌ না থাকতো, ওইটারে আবার আমি চাপ দিলে কেমনে বাড়ে, ব্যাপারটা হচ্ছে এইটাই আর কি। এনিওয়ে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি চেষ্টা করতেছি তোমাদের। বলো। আদর্শ বাস্তব গ্যাসটা যদি আদর্শ মনে করি তাহলে যে চাপটা হবে ওইটা না, পি প্লাস এন স্কোয়ার এ বাই হচ্ছে ভি স্কোয়ার, তাই তো, ইন্টু হচ্ছে ভি মাইনাস এন বি, তাই না? আচ্ছা, এইখানে তুমি কি বলতেছো? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার পুরোটা দ্বারা কি বোঝায়? এই আচ্ছা বলি, এইটুকু চাপ হচ্ছে কি জানিস, এই যে পিটা না, এইটা হচ্ছে বাস্তব গ্যাসের চাপ। বাস্তবে যে চাপটা পাইছি, আর ওই পুরোটাকে আদর্শ বলতে পারি? বলতে পারো, বলতে পারো মোটামুটি আর কি। কারণ এনআরটি তো আদর্শ, তাহলে তো হ্যাঁ হ্যাঁ, আমরা তো আদর্শ সমীকরণটাই বানাইছি, তাই না? আদর্শর মতো খাপ খাওয়ানোর জন্য ইকুয়েশন বানাইছি। গ্যাসকে বলো। বলছি আদর্শের সাথে
সাফ করার জন্য। হুম। তাহলে যদি গ্যাসের যদি অতিরিক্ত সাফে নেই তাহলে তো গ্যাসের অণুগুলো বিকর্ষণ করবে, হুম তাই হুম না? হুম বিকর্ষণ হুম করলে তাহলে এর মান তো বাস্তবে আমরা বেশি পাবো, আর হুম। বেশি যদি পাই তাহলে তো ওই আদর্শ থেকে কমাইতে হবে না, তাহলে মাইনাস করতে হবে না, এইটা তখন বলছি। কিন্তু আমি উল্টো না, আমরা ওটা করব না আর কি, কারণ তুমি যে পরিমাণ প্রেশারের কথা বলতেছো ওই প্রেশার মোমেন্টে গেলে গ্যাস আদৌ তখন আর গ্যাস একেবারেই না মনে হয় এই। ওই তখন আর কি আদৌ গ্যাস থাকে কিনা এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর কি, বুঝেছো? সো আমরা গ্যাসের জেনারেল ইকুয়েশন এটাই ইউজ করবো আর কি, অন্যদিকে যাব না। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। আমি চেষ্টা করতেছি যত দ্রুত করে পারা যায় তোমাদের এই ক্লাসগুলো একটু ছোটো করে নিয়ে আসা, কারণ অনেক লম্বা লম্বা ক্লাস হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারটাই বেশি ঝামেলা আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আর একটা চ্যাপ্টার একটু ঝামেলা আছে, ওই যে তোমার গুণগত রসায়নে কোয়ান্টামের ব্যাপার স্যাপার তো, বাট ওইখানেও দেখি যতটুকু না বললে নয়, তোমাদের কোশ্চেন সলভ করাইতে হবে বেশি আর কি। আমি যা বুঝলাম, মানে তোমরা যে কজন আসো একেবারে খারাপ পারো না, ভালোই পারো। সো তোমাদের এখন কোশ্চেন সলভ করাইতে হবে বেশি করে আর কি। সো ঠিক আছে, আজকের ক্লাসের পরে আগামী ক্লাস আমরা যেটা করবো, আমার এখানে একটু ভুল হয়েছে, 8-3 লেখা, এটা 8-4 হবে। সো আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত গ্রাফ দেখব তাড়াতাড়ি করে, আর তারপরে অ্যামাগা বক্র, গ্রাফ, এই সবই দেখবো আর কি। আর তারপরে আর একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই অধ্যায়ের কিছু কোশ্চেন সলভ করবো, যে বিগত বছরগুলোতে কী কী প্রশ্ন আসছে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার 8 তারিখে। টাটা। ঠিক আছে, ঠিক আছে। ওকে।